আমি যদি কোনো ভগবানকে বাড়িতে নিয়ে আসি, সবার আগে আমাদের চোখ তার কোথায় যাবে? তার মুখে আর পায়ের দিকে। তো মানুষের মেন্টালিটিটা এই জায়গাতেই, তারা পায়ের দিকে না তাকিয়ে আমার বুকের দিকে তাকিয়ে। তুমি তো একটা কস্টিউম আকারে তুমি সেটা ইউজ করছো, এটা জিনিসটা কি ছিল? একটা সিলিকন ব্রেস্ট। যখন আমরা বাড়িতে মূর্তি নিয়ে আসি তখন মায়ের গলায় শুধুমাত্র মুন্ডমালাই থাকে, তার গলায় জবার মালা থাকে না। কোনো জিনিস শুট করে চিন্তা এলো কালী সাজবো, একটা সিলিকন কিনে নিয়ে স্টেজে উঠে যায়নি। সেটার পেছনে অনেক পড়াশোনা করেছি, যে স্ক্রিপ্ট লিখেছে তার সাথে অনেক ডিসকাস করেছি। আবক্ষ থাকার জন্য যারা এইটা বলছে যে সিলিকন ব্রেস্ট পরে আবক্ষ থেকে মাকে এরকম করে দেখিয়ে সস্তায় ভাইরাল হওয়ার প্রচেষ্টা। কন্টেন্ট যখন ভাইরাল বা ট্রোল হয়ে আসে তখনই কন্টেন্টটাকে সবাই ইউজ করে। তুমি আমাকে নোংরা কথা বলতেই পারো, জানি কেন ওপেন বুবসে উঠেছি, বাট তোমার পোস্টের নিচে কোথাও গিয়ে পাসপোর্ট সাইজের তোমার একটা ছবি প্লাস হচ্ছে আমার একটা ওরকম সিলিকন বুবসের ছবি, তাহলে তোমার ইন্টেনশনটা কি? শাস্ত্রীয় কলা ছিল সেটাকেই পুরো ডিরেক্ট তুলে ধরা। হ্যাঁ, মানে আমাদের অভিনয়টা ছিল আহার্য। যে ক্যারেক্টারটা প্লে করবে সেই ক্যারেক্টারটা তোমার সামনে পুরো সেজে তাকে প্লে করতে হবে। সে মানুষ এই কন্টেন্টটার সাথে ধর্মকে রিলেট করছে। যখনই ধর্মে চলে আসছে তখনই মানুষ ধর্মাপেক্ষী হয়ে দাঁড়াচ্ছে এবং সবার মনে সনাতনীদের উদ্যোগ জেগে উঠছে। প্রচুর মানুষ কালী সেজেছে, স্কিনি পরেছে, বডি শুট পরেছে। আমার কাছে মাকে যেন মাই মনে হয়। যদি সেই টাইমটায় একবারও কেউ ফিল করতো যে হয়তো মা কালী এরকমই দেখতে বা মা কালীই সেটা স্বয়ং, তাহলে এই নোংরামিটা আসতো না। শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় সঙ্গীতই হচ্ছে ভগবানের সাথে একমাত্র কানেকশনের জায়গা। আমাদের পুরাণে দশ মহাবিদ্যা রয়েছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, ভৈরবী, মাতাঙ্গী, কমলা। 2014-এ আমি স্টেট মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড পাই দুর্গা ক্যারেক্টার করার জন্য, পুরো ডাকের সাজের হলুদ রঙের দুর্গা। সেটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। একটা গ্রুপ ফাউন্ড করা মানে একটা বিরাট বড় ব্যাপার। সেই টাইমে দাঁড়িয়ে আমার কাছে সেই সব মানুষগুলোই এসেছিল যারা আমার মতন, যারা বাড়ি থেকে সাপোর্ট পায় না। আমার গ্রুপে এটাই আমাদের গ্রুপের লিডার বলে কেউ নেই। কোথাও গিয়ে ওইখানেই আমার খারাপ লাগাটা যে তুমি জানো না, তুমি না জেনে আমাকে দুটো কথা বললে আমি অ্যাকসেপ্ট করলাম। তুমি জানো সবটা, বাট হঠাৎ করে একটা ট্রোলিংয়ে চলছে, স্রোতে গা ভাসিয়ে দিলাম। নমস্কার বন্ধুগণ, আমি অমিত। আজকে এটা হচ্ছে 2 নম্বর এপিসোড পডকাস্টের, এবং আজকে আমার সাথে যে রয়েছে তাকে নতুন করে বলার কিছু নেই। এখন সোশ্যাল মিডিয়া তো অভিশাপ, তার পাশাপাশি আশীর্বাদও। ঠিক যে রকমের সমালোচনা চলছে তার পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষের ভালোবাসাও করাচ্ছে। রাত্রি দাস, কেমন আছো তুমি? নমস্কার। নমস্কার। এই আছি, ভালোই আছি, চলে যাচ্ছে। প্রচুর মানুষজন তোমাকে ডিরেক্ট দেখতে চাইছিল যে কেমন কি বৃত্তান্ত, তোমাকে দেখতে কেমন, বা তুমি তোমার আসল রূপটা কি। তো অনেকে তো তোমাকে এখনও চেনে। আমি বলে রাখি, রাত্রি দাস কিন্তু তার পুরো টিম নিয়ে ইন্ডিয়াস গট ট্যালেন্টের ফাইনালিস্ট ছিল। ফাইনালে 4th পজিশন র্যাঙ্ক ছিল, গোল্ডেন বাজার তুমি পেয়েছিলে। আমরা খুব খুশি হয়েছি। আমার সব থেকে লজ্জার লাগে যে এইরকম একটা মানুষকে, যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে, সেই কাজটা নিয়ে কিছু মানুষ কলুষিত করছে পুরো ব্যাপারটা না বুঝে। আমি চাই সেই পুরো ব্যাপারটা আজকে তুমি মন খুলে খোলসা করো, এবং যারা তোমাকে এখনও চেনে না, যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, তাদের জন্য তুমি বলো তুমি কে। প্রথমত আমি একজন আর্টিস্ট, কারণ আর্টিস্টের কোনো জেন্ডার হয় না। একদম। তো বাই ফিজিক্যাল আমি নিজেকে একজন রূপান্তরকামী নারী হিসাবেই দেখি, কারণ আমার অন্তঃসত্ত্বা একজন নারীর বাস এবং বহিরঙ্গে আমি পুরুষ। তো যেটাকে সোকল ট্রান্সজেন্ডার বলে পাবলিকলি। আর তার আগে যেটা বললাম, আমি একজন আর্টিস্ট। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন কাজ ক্রিয়েট করা। যেমন বিগত দিনেও আমরা প্রচুর কাজ করেছি, এবং এটা নয় যে এখন যে ট্রোলিং যে ম্যাটারটা চলছে পঞ্চবিদ্যা আমাদের নিউ প্রোডাকশন নিয়ে, তো সেটার অনেকের ধারণা হচ্ছে আমরা শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য কাজটা করেছি। কিন্তু ভাইরাল হওয়ার জন্য অলরেডি তুমি ভাইরাল। সেটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য না, মানে ইন্ডিয়াস গট ট্যালেন্টের আগেও আমরা বিগত এমন কিছু কিছু কাজ করেছি যার কারণে ইন্ডিয়াস গট ট্যালেন্ট থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আচ্ছা, তোমাদের যে পুরো ক্রুটা ছিল এটা কি পুরোটাই রূপান্তরকামী? সবাই ট্রান্সজেন্ডার? না, সবাই ট্রান্সজেন্ডার না। আমরা সমাজের সব রকম মানুষকে নিয়ে কাজটা করেছি, এবং তবে হ্যাঁ, ম্যাক্সিমাম যেহেতু রেইনবোকে আমরা রিপ্রেজেন্ট করি, ম্যাক্সিমাম যারা ছিল তারা সবাই কমিউনিটির ছিল, নট ট্রান্সজেন্ডার। মানে LGBTQ যেটা হয়, লেসবিয়ান, গে, কেউ স্ট্রেট, কেউ কারোর ওরিয়েন্টেশন ট্রান্সজেন্ডার, তো সবাই মিলেই একটা গ্রুপ। তুমি নিজেকে যে পরিচয় দিলে তুমি একজন রূপান্তরকামী, একদম। এটাতে তুমি গর্ববোধ করো? অবশ্যই করি। একদম। এটা নিয়ে কি বলবে? মানুষজনের মধ্যে এখনো ধারণা নেই যে রূপান্তরকামী জিনিসটা কি, তুমি একটু বলো। বেসিক্যালি বিষয়টা হচ্ছে ধারণা, কেউ আছে ধারণা তাদের আছে, কিন্তু জোর করে সেই মেন্টালিটিটাকে নিজের কাছে চাপিয়ে রাখবে যে না আমি মানবো না। এবার কেউ যদি না মানতে চায় সেটাকে তো আমাদের দায়িত্ব নয় মানানোর। মানে সমাজের দৃষ্টিকোণটা
চেঞ্জ করার দায়িত্ব কাদের? আমাদের নয়, একদম সেটা সমাজের পার্টিকুলার প্রত্যেকটা মানুষ। যেমন আমরা ডিসাইড করে আমরা কি দিয়ে ভাত খাবো, আজকে ডাল দিয়ে খাবো, মাছ দিয়ে খাবো, না মাংস দিয়ে খাবো, সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। সেরকমই যে আমি একটা মানুষকে কিভাবে দেখবো, তাকে মেয়ে হিসাবে দেখবো, ছেলে হিসাবে দেখবো, না ট্রান্সজেন্ডার বা হোয়াট এভার যাই হিসাবে দেখবো। সবার আগে সর্বোপরি সে মানুষ এবং সে সমাজের জন্য কি করছে এবং সে কারোর ক্ষতি করে নিজের কিছু করছে কিনা, সে তার প্রতিভার দ্বারা কতদূর কি করছে, তার জন্য তোমাকে হ্যাটস অফ, একটা তালি বাজাই। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি বারাসাত তথা টোটাল বাংলার বুকে যে নিয়ে কাজ করছো, তুমি ভারতনাট্যমে প্রসিদ্ধ একদম জানি, তার পাশাপাশি তুমি যে লোক সাংস্কৃতিক নাচ করো বা যেটাকে শাস্ত্রীয় নৃত্য বলে, যেটা এটাতে তুমি একদম পুরো মহিরথী। এটা নিয়ে অনেকে সমালোচনা করছে তোমার এই আবক্ষ থাকার জন্য বা এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য। অনেকে বলছে ওখানে তো জবা ফুলের মালাও পরা যেত বা কোনোভাবে ড্রেসটা আটকানোও যেত, সেভাবেও তো রিপ্রেজেন্ট করে দেখানো যায়। তোমার এই মোটোটা কী ছিল, আবক্ষভাবে একদম খোলাখুলিভাবে আসা? বেসিক্যালি প্রথমত হচ্ছে আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। তো আমরা যখন ডান্স শিখেছি তখন আমাদের অভিনয়কে 4টি ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে আঙ্গিক, একটা বাচিক, একটা সাত্ত্বিক আর একটা আহার্য। তো আহার্য অভিনয় হচ্ছে যেখানে হ্যাঁ আমি হাতের মুদ্রা দিয়ে ইউজ করতেই পারতাম, আমাকে উন্মুক্ত বক্ষ করতে হতো না, সেটা আমি হাত দিয়েও দেখাতে পারতাম যদি আমি আঙ্গিক বা সাত্ত্বিক অভিনয় করতাম। আচ্ছা, আমরা এখানে প্রেজেন্ট করেছি একটা নৃত্যনাট্য যেখানে আমাদের অভিনয়টা ছিল আহার্য। মানে সেখানে আহার্য অভিনয়ের মূল ভিত্তি হচ্ছে তুমি সম্পূর্ণ যেই ক্যারেক্টারটা প্লে করবে সেই ক্যারেক্টারটা তোমার সামনে পুরো সেজে তাকে প্লে করতে হবে। ওকে, তো সেটা হচ্ছে আহার্য। এবার মানে যেটাই একদম ছিল, যেটা শাস্ত্রীয় কলা ছিল সেটাকেই পুরো ডিরেক্ট তুলে ধরা মঞ্চে। হ্যাঁ। এবং সব থেকে বড় কথা, এটা কিন্তু কোনো ওপেন স্টেজে করা হয়নি, একদম এটা পুরো একটা তোমাদের, আমি জানি না ওটা কোথায়, অডিটোরিয়ামে হয়েছিল। তাহলে এখানে আমি মানে কি বলবো এটা? এবার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকেই বাড়িতে আমার কালী পুজো হয়। আমি মাকে যেভাবে দেখে এসেছি, যখন আমরা বাড়িতে মূর্তি নিয়ে আসি তখন মায়ের গলায় শুধুমাত্র মুন্ডমালাই থাকে, তার গলায় জবার মালা থাকে না। একদম। আর যেই জিনিসটা আমরা রিসার্চ করে দেখিয়েছি, কারণ আমরা তো কোনো জিনিস শ্যুট করে চিন্তা এলো কালী সাজবো, একটা সিলিকন কিনে নিয়ে স্টেজে উঠে যাইনি, সেটার পেছনে অনেক পড়াশোনা করেছি। বা আমার যারা ফ্রেন্ড যে স্ক্রিপ্ট লিখেছে তার সাথে অনেক ডিসকাস করেছি। সে তারপরে আমাকে বললো যে আমি আমার চিন্তাধারাটা বললো হ্যাঁ দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ এরকম সাহসিকতা দেখাবে। তবে সাহসিকতা দেখাবে উদ্দেশ্যটা কিন্তু আমার ছিল না। আমার উদ্দেশ্যটা ছিল আমাদের দর্শক আসনে 10টা বিজ্ঞ মানুষ থাকবে, 50টা বুঝবে না সেরকম মানুষ থাকবে। তো মাস পিপলের জন্য যাতে কালীর পোর্ট্রেটটা প্রপার হয়। আমি ইউজ করতেই পারতাম, বিগত দিনে ইউজ হয়েছে, প্রচুর মানুষ কালী সেজেছে, স্কিনি পরেছে, বডি শ্যুট পরেছে, বাট আমার কাছে কালী মানে রিয়ালিস্টিক, মাকে যেন মাই মনে হয় একদম। কারণ এবং সেটা অন স্টেজ আমরা দেখেছি, মানে আমি দেখিনি কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে মঞ্চে যারা মানে লাইভ নৃত্যটা দেখেছো তোমার প্রদর্শনী, তারা জাস্ট অনেকে দেখেছি পজিটিভ লিখেছে, মোহিত হয়ে গেছে, বলছে এইসব মাথাতেই আসেনি, কারা সমালোচনা করছে। না, সব থেকে সমস্যাটা কোথায়, আজকে আমি যদি কোনো ভগবানকে বাড়িতে নিয়ে আসি, সবার আগে আমাদের চোখ তার কোথায় যাবে? তার মুখে, মায়ের মুখটা কত সুন্দর, পায়ের দিকে একদম পায়ে দিতেই হবে, কারণ ফুল আমাদের পায়ে দিই, নিশ্চয়ই বুকে ছুরি না। তো মানুষের মেন্টালিটিটা এই জায়গাতেই, তারা পায়ের দিকে না তাকিয়ে আমার বুকের দিকে তাকিয়ে, যদি পায়ের দিকে তাকাতো তাহলে আমার নাচটা দেখতে পেতো। কিন্তু তারা বুকের যে আন্দোলন, মানে ওটা ওদের কাছে উৎকর্ষ হয়ে দাঁড়িয়েছে বা ওটা ওদের কাছে একটা মজার জায়গা। হ্যাঁ, মানে পাউলিদাম যখন করেছিল ছত্রাক, এবার পাউলার সবাই নেচে গেছে, সবাই নেচেছে, সেটা তার অরিজিনাল সত্তা, রাইট। কিন্তু তুমি তো একটা কস্টিউম আকারে তুমি সেটা ইউজ করছো, এটা জিনিসটা কি ছিল? এটা সবথেকে সিলিকন, এটা একটা সিলিকন ব্রেস্ট, এটা অনেকটাই কস্টলি। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম নয় কেউ যে অন স্টেজ এরকম ন্যাকেড অবস্থায়, আর আমি ফুল ন্যাকেড ছিলাম না, আমার ভেতরে ইনার ছিল এবং তার উপর থেকে যেরকম করটির পরে মা কালী যেরকম ডেফিনেশন অনুযায়ী রয়েছে, ওনার মন্ত্রতে যে রূপের বর্ণনা রয়েছে, প্রপস ছিল একদম, মুক্ত কেশী, তার লোলো জিহ্বা, তার উন্মুক্ত বক্ষ এবং উনি ন্যাকেড এবং তার সাথে ওনার কোমরে করটির মালা। এবার মানুষ বলছে জবার মালা দিয়ে ঢাকলে না কেন? যেখানে আমি দেখেছি সৃষ্টি তত্ত্ব, যেখানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী সৃষ্টি হয়নি, সেখানে প্রাণী জগতে ফুল কি করে সৃষ্টি হবে? অসাধারণ, এই পয়েন্টটা কিন্তু খুব ভালো লাগলো আমার। তুমি যথেষ্ট এডুকেটেড আমি দেখছি, মানে তোমার আমি বলবো না, কারণ আমি অনেকটাই এই সম্পর্কে অজ্ঞানী, কারণ এই তন্ত্র হচ্ছে একটা সমুদ্র, সেই সমুদ্রের এক অংশ আমার জানা নয়। তবে কোনো কাজ করতে গেলে আমার মনে একটু সেটার সম্পর্কে জানাটা উচিত, না হলে আমি যে কাজটা মানুষের কাছে প্রেজেন্ট করব, মানুষ আমার সাথে কোথায় গিয়ে কানেক্ট করবে জিনিসটাকে। তো আমারও কানেকশনটা বা ইনবিল্ড করার জন্য আমারও জিনিসটা সম্পর্কে জানতে হবে, নাহলে আমি বা কী করে
মায়ের রূপে সামনে আসবো। কারণ আমি এখনো পর্যন্ত তো বাইফিজিক্যাল একজন মেল, তো আমি যখন ওই ব্রেসটা পরছি ওটাও নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 কেজি ওয়েট, সেটা পরছি, প্লাস অর্নামেন্টস পরছি, একটা হেয়ার উইগ লাগাচ্ছি, সেটাও অনেক ভারী। তো এই ফুল অ্যাটেয়ারটা নিয়ে যখন আমি অন স্টেজ নামবো, মানুষ কি করে যখন রিহার্সাল করে তখন সেটা 200% দিয়ে পারফর্ম করে, রিহার্সাল করে। যখন সে ফুল ড্রেস আপ করে তখন ওই পারফরমেন্সটা চলে আসে 50%-এ। তো সেই সময় দাঁড়িয়ে মানুষের ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করে যে আমি ফুল অফ কনফিডেন্টলি পারফর্মটা ঠিকঠাক অডিয়েন্সকে দিতে পারবো তো। একদম। তো তখন আর কোথাও গিয়ে মনে হয় না যে আমি কি পড়েছি, আমার শরীরে কি আছে, বা এটাও ভাবি না যে আমার কান থেকে কিছু খুলে গেল অডিয়েন্স কি রিঅ্যাক্ট করবে। তখন আমরা কিন্তু ওই ফ্লো এর মধ্যেই ভেসে যাই যে আমি কালি। একদম সত্যি কথা, কিন্তু আমি কালি নই। দেখছি লাইভে বোঝা যাচ্ছিল একেবারে আমি কিন্তু কালি নই, বা যে মহাকাল সেজেছে সেও মহাকাল নয়। কিন্তু আমরা তাদের মতাদর্শী হয়ে এগিয়ে গেছি যে হ্যাঁ আমরা নিজেদের মধ্যে তাকে আনবো, ফিল করব। কারণ শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় সঙ্গীতই হচ্ছে ভগবানের সাথে একমাত্র কানেকশনের জায়গা। একদম, শিল্পকলার উপর কিছু নেই। অনেক মানুষ দেখলাম কমেন্টে লিখছে এ তো ট্রান্সজেন্ডার, এ তো হিজড়া, এ তো ছক্কা, হ্যামনো তেন, সেটা যার বক্তব্য। আমার একটা জায়গাতে গিয়ে সংশয় যে পার্টিকুলারলি আমার যেটা খুঁত, যেটা অনেকে আমাকে ভালো যুক্তি দিয়েছে, অবশ্যই সেটাকে আমি মেনটেন করব। কারণ এটা নয় যে আমি সব জানি, মানে আমি যেটা করেছি সেটাই বেস্ট। অবশ্যই সবার যুক্তিগুলো আমারও উচিত নেওয়া, কারণ একজন শিল্পী তাকেই বলে যে শিল্পী শৈল্পিক সত্তাগুলো সবার থেকে কালেক্ট করে নিয়ে নিজের শিল্পকে আরও সমৃদ্ধ করে। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে ভালো যুক্তি দিয়েছে যে তুমি ইন ফিউচার যদি করো মুন্ডুমালাটাকে আরেকটু ক্লোজ আনতে পারো, বা তুমি একটা কাচুলি ইউজ করতে পারো। তো আমরা চেষ্টা করছি যাতে ওই জিনিসটাকে আরেকটু ইনবিল্ড করা যায়। হ্যাঁ, তবে আবারও বলছি, যেটা আমরা করেছি সেটা আমরা কিন্তু ভুল করিনি, মানে শাস্ত্রসম্মত জিনিসই করেছি। এবার হয় না, মানুষ ধরো আজকে শিবরাত্রি যেটা হয়, মানুষ লিটার লিটার দুধ শিবের মাথায় ঢালছে। একদম, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। কোথার থেকে ঢালছে? তার বিশ্বাস থেকে ঢালছে যে এই পাথরটার মধ্যেই শিব বসবাস করছে। আলটিমেটলি ঢালছে কিন্তু পাথরে। তো সেই ভক্তিটা যদি আমার প্রতি আসতো, আমি অবশ্যই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, যদি সেই টাইমটায় একবারও কেউ ফিল করতো যে হয়তো মা কালী এরকমই দেখতে, বা মা কালীই সেটা স্বয়ং, তাহলে এই নোংরামিটা আসতো না ঠিক মাথায়। একদম। আচ্ছা, যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে এটা তো পঞ্চবিদ্যা না? পঞ্চবিদ্যা, আমরা দশ মহাবিদ্যার কি, মানে এটা বেসিক্যালি আমাদের পুরাণে 10 মহাবিদ্যা রয়েছে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, ভৈরবী, মাতঙ্গী, কমলা, এই 10 জন মহাবিদ্যাকে নিয়ে একটা স্টোরি রয়েছে। তো আমরা এই স্টোরিটাকে দুভাগে ভাগ করেছি। মানে প্রথম ভাগে আমরা 5 জন মহাবিদ্যাকে দেখেছি, এটার একটা সেকেন্ড পার্ট আসবে। ওকে, এখন এটা ফার্স্ট পার্ট। হ্যাঁ, ফার্স্ট পার্ট। খেলা চলবে, অবশ্যই চলবে, আমি চাই এটা চলুক একদম। তো ফার্স্ট পার্টে আমরা 5 জন মহাবিদ্যাকে দেখিয়েছি, এবং সেকেন্ড পার্টে আমরা আরো 5 জন মহাবিদ্যাকে দেখাবো। কারণ একটা প্রোডাকশন, 1 ঘন্টার প্রোডাকশন আমরা করেছি, আমার মনে হয় না 2 ঘন্টা ধরে একটা মানুষ বসে একটা হিউজ প্রোডাকশন দেখার মতন ধৈর্য রাখে। তোমার এত অল্প এজ, তুমি তার মধ্যে গ্রুপ প্রোডাকশন, মানে এরকম ভাবে পরপর এগিয়ে যাচ্ছে, এটা শুরু হলো কোথা থেকে? বেসিক্যালি ছোটবেলা থেকে আমি পেন্টিং করতাম, আর পেন্টিংয়ের শখটাই ছিল আমার ঠাকুর দেবতার উপর। মানে প্রথম থেকে আমি মাইতের উপর খুব কনসেন্ট্রেট ছিলাম, আমার ভালো লাগতো, মানে আমি কোথাও গিয়ে একটা কানেকশান পেতাম। যেমন আমি যখন প্রথম 2014-এ আমি স্টেট মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড পাই, তখনও কিন্তু এতটা চল ছিল না এই যে এখন যে সবাই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সাজে, এটা করতো না। একদম ঠিক, এটা ফার্স্ট আমি কিন্তু এই ট্রেন্ডটা এনেছি, এটা অনেকে জানে না। 2014-এ আমি স্টেট মিউজিক একাডেমি থেকে ফার্স্ট হই এই দুর্গা ক্যারেক্টার করার জন্য, এবং সেটাও কিন্তু রিসার্চেবল ওয়ার্ক ছিল সেই সময় দাঁড়িয়ে, কারণ তখন আমার বয়স আরও কম। আমি থার্মোকল কেটে ওটাকে 3D এফেক্ট দিয়ে দুর্গার পেছনে যেমন 8 হাত হয় সেরকম বানিয়েছিলাম। বাহ। ডাকের সাজ, যেহেতু আমাদের বাংলাকে আমরা রিপ্রেজেন্ট করছি, পুরো ডাকের সাজের আর হলুদ রঙের দুর্গা, তো সেটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। অনেকে বলেছে হলুদ দুর্গা, জন্ডিস দুর্গা, ছেলেরা কেন মেয়ে সাজছে, মেয়েদের কি অভাব পড়েছে? আলটিমেটলি সেটাই কিন্তু এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবং মেয়েরা করছে না কেন তাহলে, যদি অভাব পড়তো? কোথাও গিয়ে ছেলে, আমার মনে হয় ছেলেরা যে জিনিসটা দেখাতে পারছে, বা যারা আমাদের মতন তারা যে জিনিসটা দেখাতে পারছে, কোথাও গিয়ে মেয়েরা সেই জিনিসটা দেখাতে ভয় পায়। আচ্ছা, আমার এখানে একটা জিনিস বলার আছে, তুমি বাহ্যিকভাবে পুরুষ, কিন্তু তোমাকে দেখে নারী মনে হয়, এবং আমিও তোমাকে নারী বলেই ফিল করছি। একদম। এবার এই যে বিষয়টা, এইটা তুমি কিভাবে ফিল করো? তোমার নিজেকেই, মানে নিজের সাথে কি মনে হয়? নিজের সাথে কিছু মনে হওয়ার বিষয় নেই, এটা ছোটোবেলা থেকে আমার ফিলিংসটা ছিল যে আমি প্রথম থেকেই ভাবতাম যে মেয়েদের জামা কাপড় পরবো, মেয়েদের জিনিস ইউজ করবো। এবার কি হয়, ফ্যামিলিটা একটা বিরাট বড় ম্যাটার করে। দেখো বাইরের কি সাপোর্টিভ একদমই ছিল না, তবে বর্তমানে ইন্ডিয়াস গট ট্যালেন্টের পর একটু হয়েছে, বাট এখনো পর্যন্ত কি হয়, বললাম যে প্রথমেই কথাটা, পুরোনো ভাবধারার মানুষদেরকে তুমি একদম সঠিক বলতে পারবে না। মানে
তার দৃষ্টিভঙ্গি ভাঙা মানে হচ্ছে তোমার নিজেকে পুরো ভেঙে ফেলা। তো সেটা চেঞ্জ করা একটা বিরাট বড়, মানে তারা মনে করে এটা এখনো নর্মাল না। না না নর্মাল নাকি, তারা অর্ধেক জানেই না। তাদেরকে জিজ্ঞেস করো না LGBTQ কমিউনিটি কি, তারা জানেই। এই যে LGBT কমিউনিটির মধ্যে অন্তর্গত হওয়া বা তোমার এই যে ভেতরে একটা নারী সত্তা যেটাকে তুমি রিপ্রেজেন্ট করছো এত সুন্দর শিল্পকলার মাধ্যমে, এইটার জন্য এমন কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার লাইফে যেটার জন্য খুব বাজে এক্সপিরিয়েন্স তুমি পড়তে হয়েছো, খুব খারাপ ঘটেছে তোমার সাথে? খারাপ ঘটেছে বলতে সেরকম মানে খুব বাজে কিছু যে আমার সাথে ঘটেছে সেটা নয়, কারণ আমি প্রথম থেকেই এই বিষয়গুলোতে খুব বিচক্ষণ ছিলাম। এবং হ্যাঁ, জানতাম না, প্রথমে আমি জানতাম না যে এইগুলোর আওতায় একটা স্ট্যাগমার্ক আছে, রেইনবো বা LGBTQ কমিউনিটি। সেটা তো রিসেন্টলি আমি একটা কাজ করার পর প্রথম যখন আমি গ্রুপ ক্রিয়েট করি, প্রথমে আমি একজনের কাছে নাচ শিখতাম, তোমরা চিনবে, প্রসূন ব্যানার্জি, আমাদের বারাসাতের, তিনি খুব বেশ চর্চিত, ফেমাস। হ্যাঁ, তো ওনার কাছে অনেক বছর নাচ শিখেছি। ওনার হাত ধরেই আমি স্টেট মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং উদয় শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে পারফর্ম করেছি এবং ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স অ্যাওয়ার্ড পেয়েছি। সেগুলো কিন্তু শুধু ক্রিয়েটিভ নয়, ভরতনাট্যমেও পেয়েছি। তো তারপরে ওনার সাথে একটা মতবিরোধ হয় এবং ওখান থেকে ব্রেক করে আমি বেরিয়ে যাই। দেন আমার মনে হয় যে আমার একটা গ্রুপ ফাউন্ড করা দরকার, এবং আমার পার্শ্ববর্তী অনেক ছেলেমেয়েরা ছিল যারা আমাকে ইনসিস্ট করেছে যে তুমি করো, তোমার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, তুমি পারবে। এবার একটা গ্রুপ ফাউন্ড করা মানে একটা বিরাট বড় ব্যাপার, কারণ তাদের নিয়ে স্ট্রাগল করা, এবং সব থেকে বড় বিষয় সেই টাইমে দাঁড়িয়ে আমার কাছে সেই সব মানুষগুলোই এসেছিল যারা আমার মতন, যারা বাড়ি থেকে সাপোর্ট পায় না। বাহ, এবং তোমার একটা পরিবার হয়ে গেল, এবং স্টিল নাও এখনো পর্যন্ত আমি কিন্তু তাদের থেকে কোনো রকম আর্থিক হেল্প নিই না। আমি যেটুকুনি ইনকাম করি সেইটুকুনি ইনকাম দিয়ে আমাদের গ্রুপের ড্রেস তৈরি হয়, অর্নামেন্টস তৈরি হয়। হ্যাঁ, এখন তাদের ইনকাম সোর্স হয়তো কিছুটা হলেও করতে পেরেছি, কারণ আগে যেরকম 100 টাকা 500 টাকা 1000 টাকায় প্রোগ্রাম করতাম, এখন প্রোগ্রামের মানটা একটু বেড়েছে। অবশ্যই, এবং ন্যাশনাল লেভেলে একটা জায়গা অর্জন করেছো, এবং সেটার থেকে একটু বেড়েছে, এবং এখন যে আর্থিক ইনকামটা হচ্ছে তারাও হ্যাপি, আমিও চাই তারা খুশি থাক। কারণ সবাইকে নিয়ে আমার কোনোদিনই মেন্টালিটি এটা ছিল না যে আমি একা খাবো, একা কাজ করবো, আমাকে একা হাইলাইট করবো। ইনফ্যাক্ট ইন্ডিয়াস গট ট্যালেন্টে গিয়ে অনেক কোরিওগ্রাফারদের দেখেছি যে তারা একটা বাউন্ডারিসের মধ্যে সবাইকে বেঁধে রাখে, যে আমি লিড, আমি বেস্ট, আমার পেছনে তোমরা থাকবে। বাট আমি কিন্তু সেটা করিনি। আমার গ্রুপের যারা তারা প্রত্যেকে জানে আমি সবাইকে একদম ফ্রিডম দিয়েছিলাম যে তোমরা তোমাদের মতন কথা বলো, তোমরা তোমাদের মতন মতামত দাও। ইনফ্যাক্ট আমার গ্রুপে এটাই আমাদের গ্রুপের লিডার বলে কেউ নেই, তারা আমাকে রেসপেক্ট করে, বাট আই এম নট লিডার। সবাইকে আমি সেই মানে অধিকার দিয়েছি যে তোমরা সবাই সবার মতামত দাও, তার মধ্যে যেটা বেস্ট সেটা নিয়ে আমরা এগোবো। আচ্ছা, ইন্ডিয়াস গট ট্যালেন্টে নবজোৎ সিং সিধু বলছে যে এইরকম পারফরমেন্স এই মঞ্চে প্রথম, আজ অব্দি হয়নি। প্রত্যেকের স্ট্যান্ডিং ওভেশন, ইনক্লুডিং মালাইকার, ওরা আরও যারা রয়েছে। এইটার ব্যাকস্টেজে কি চলছিল? তারা পার্সোনালি তোমাকে কি বলেছে, বা এরকম কিছু শেয়ার করো আমাদের যেটা আমরা জানি না। প্রথমত ফার্স্ট টাইম যখন আমি ইন্ডিয়াস গট ট্যালেন্ট থেকে কল আসে আমার কাছে যে এরকম তোমাদের গ্রুপটা কমিউনিটি নিয়ে কাজ করছে এবং কলকাতার মধ্যে এরকম ভালো মাইথোলজি নিয়ে কাজ করছে, অনেকেই মাইথোলজি নিয়ে কাজ করে। কলটা তোমাকে করেছিল, তোমরা ইন্টারভিউ দাও? না, ইন্টারভিউ পরে হয়েছে, পরে সিলেকশন হয়েছে। তার আগে হয় না, ওরা একটা সেট করে যে কাদের কাদের নিয়ে করবো জোন থেকে। হ্যাঁ, মানে ইউনিক যেহেতু, গট ট্যালেন্ট যেহেতু বিষয়টা। তো তারপরে আমার কাছে কল আসে, সেটা পরে আমাদের একটা ভিডিও শ্যুট করে পাঠাতে বলা হয়। তো সেই ভিডিওটা আমাদের মিলিয়ন্স ছাড়িয়েছিল, আমরা পোস্ট করেছিলাম। বাহ, সেটা অষ্টমাত্রিকা, সেই থেকে আমাদের পপুলারিটি আস্তে আস্তে বাড়ে। তো তারপরে আমরা যখন ফার্স্ট অডিশন দিতে যাই, আমাদের কলকাতাতেই অডিশন হয়েছিল, তখন আমাদের গ্রুপটা একটু উইক ছিল। উইক ইন দ্য সেন্স কস্টিউম মেকআপ আমাদের খুবই ভালো, যেটা নিয়ে সবাই আমাদের প্রশংসা প্রথম থেকে করেছে। বাট পারফরমেন্সের দিক থেকে যেহেতু আমরা কোনোদিন কোনো রিয়ালিটি শোতে অ্যাটেন্ড করিনি, তো আমাদের মানে ওই যে যেই ছকটা দরকার একটা রিয়ালিটি শো এর জন্য, সেই ছকটা আমরা জানতাম না, বা যেরকম ভাবে প্রেজেন্ট করাটা দরকার সেটা আমরা জানতাম না। প্রথম ছিল, প্রথমেই একেবারে সিক্সার। হ্যাঁ, মানে সেটা ওখানের যারা কমিটি মেম্বার ছিল তারাও খুব কি বলবো, তারাও খুব আশ্চর্য হয়েছে যে ফার্স্ট টাইম কোনো গ্রুপ এসে সে ফিনালেতে পৌঁছায়। এবং বলে রাখি, এটা আমি জানি না ওখানে সেদিনকে কি হয়েছে, অলমোস্ট আমাদের ফিনালেতে আমাদের চ্যাম্পিয়ন হওয়ারই কথা ছিল, এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতনই সেদিনকে পারফর্ম করেছি। বাট কোথাও গিয়ে হয় না, সব কিছুতেই তো রিয়ালিটি থাকে না, রিয়েল মানেই রিয়ালিটি সেটা নয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের 4th পজিশন দেওয়া হয়, আমাদের মানে পুরো 3টে প্লেসমেন্ট থেকেই সরিয়ে দেওয়া হয়, হোয়াট এভার, যাই হোক। তো ফার্স্ট আমরা পারফর্ম করি, দেন আমাদের বম্বে থেকে কল আসে। গণেশ পুজোর আগে আমাদের মনে আছে, গণেশ পুজোর আগে আমাদের ডেট দেয়। আমরা তুরন্ত জিনিসপত্র নিয়ে চলে যাই, ওখানে গিয়ে আমরা গয়না তৈরি করি।
আমাদের নিজেদের, কারণ নিজেরাই? হ্যাঁ, আমরা নিজেরাই আমাদের গয়না তৈরি করি, আমরা নিজেরাই আমাদের মেকআপ করি, আমাদের প্রপসগুলো জাস্ট অসাধারণ, সব আমাদের নিজেদের মানে বরাহ অবতার বলো বা যা যা অবতার তোমাদের যা যা ছিল প্রত্যেকটা মানে মুখের সাথে পুরো সেটআপ মিলে আছে একেবারে। সবাই আমরা নিজেরা মেকআপ করি। এবং হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা আমাদেরকে হেল্প করে, যেমন প্রণয়দা বলে একজন আছে, এই প্রসেটিক্স মাস্কগুলো বানিয়ে দেয়। ত্রেয়াস বলে একজন আছে যে আমাদের ওই যেটা আমাদের খুব ভাইরাল প্রজেক্ট হয়েছে দশাবতার, যেটা খুব ট্রেন্ডে এসেছিল এবং প্রচুর, মানে আমরা অষ্টমাত্রিকায় কি ভাইরাল হয়েছে জানি না, বা এটাই কি ট্রোলড হয়েছে জানি না, ওটা প্রচণ্ড ভালোভাবে ভাইরাল হয়েছিল। যারা এইটা বলছে যে সিলিকন ব্রেস্ট পরে আবক্ষ থেকে মাকে এরকম করে দেখিয়ে সস্তায় ভাইরাল হওয়ার প্রচেষ্টা, তাদের মধ্যে বেশিরভাগ মানুষজনই জানে না তুমি ন্যাশনাল লেভেলে এরকম একটা শো করেছো, ফাইনালিস্ট গোল্ডেন বাজার পেয়েছো এবং এত বড় বড় আইকনের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছো। যারা এই তোমাকে সস্তার ভাইরাল হওয়ার জন্য বলছে, তারা জানে না যে তুমি আগে থেকেই ভাইরাল, তাদের জন্য কি বলবে? দেখো, এটাতে আমি তাদের দোষ দিতে পারি না, কারণ কন্টেন্ট যখন ভাইরাল বা ট্রোল হয়ে আসে তখনই কন্টেন্টটাকে সবাই ইউজ করে। আমি পোস্টের মধ্যেও একটা কথাই লিখেছিলাম যে তুমি আমাকে নোংরা কথা বলতেই পারো, তুমি আমাকে যা যা ওয়ার্ডিংসগুলো দিচ্ছ, হিজড়া, চক্কা, হোমো, লেডিস, হোয়াট এভার এনিথিং, তুমি আমাকে লিখতেই পারো, আমার তা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি আমাকে আমার ভুলটা ধরতেই পারো যে আমি কেন ওপেন বুবসে উঠেছি। বাট তোমার পোস্টের নিচে কোথাও গিয়ে পাসপোর্ট সাইজের তোমার একটা ছবি প্লাস হচ্ছে আমার একটা ওরকম সিলিকন বুবসের ছবি, তাহলে তোমার ইন্টেনশনটা কি? ঠিক, তোমার যখন আমার এই ফটোটা বা ভিডিওটা নিয়েই সমস্যা, তুমি পার্টিকুলারলি পোস্টটাকে লেখো। তুমি তো মেনশন করলেই আমার কাছে চলে আসছে, তোমার তো প্রয়োজন নেই সেই পোস্টারটার ছবিটা দিয়ে তাকে হাইলাইট করে দেখানো। তাহলে তুমিও চাইছো তোমার পোস্টারটা আরও 10টা লোক শেয়ার করুক, মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট ইউজ করে নিজেও সস্তার ভাইরাল, মানে যারা বলছে সস্তার ভাইরাল হতে চাইছে। বাট আমি ভালো করে স্টাডি করে দেখেছি এটা, আমি তাদের প্রিভিয়াস মানে ম্যাটারগুলো দেখেছি, তারা সবকিছুতেই সমালোচনা করে 200 আরো 300 লাইক, বাট এই যে কন্টেন্টটা এতটাই ভালো, কারণ মানুষ কি করছে, মানুষ এই কন্টেন্টটার সাথে ধর্মকে রিলেট করছে। এবার বিষয়টা যখনই ধর্মে চলে আসছে তখনই মানুষ মানে ধর্মাপেক্ষী হয়ে দাঁড়াচ্ছে এবং মানে ধর্ম অনুরাগী হয়ে দাঁড়াচ্ছে, সবার মনে সনাতনীদের উদ্যোগ জেগে উঠছে। যেটা আমি বিগত 2 বছর আগে একটা কৃষ্ণকালী নিয়ে কন্টেন্ট হয়েছিল, আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটেছিল, স্টেজের মধ্যে দাঁড় করিয়ে আমাদেরকে অপমান করা হয়েছিল, বারাসাতেই, বেশি দূরে নয়, বারাসাত ইস্কন থেকে হয়েছিল, অন স্টেজ বারাসাত ইস্কন থেকে হয়েছিল। আমরা একটা কৃষ্ণকালীর উপর প্রোডাকশন করেছিলাম, তো অন স্টেজ দাঁড়িয়ে একজন প্রভু, তিনি মাইক্রোফোনে, এবং সেটাও খুব ভাইরাল হয়েছিল, বলেছিল যে কালী কৃষ্ণের দাসী, তো কখনোই কালী তার আদ্যা শক্তি হতে পারে না বা তাকে সৃজন করতে পারে না, এটা উনি ডিসাইড করছেন। উনি বলেছেন মাইক্রোফোনে অন স্টেজ আমাদের আর্টিস্টদের দাঁড় করিয়ে। সেইটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, আমার নামে কেস করা হয়েছিল। আচ্ছা, বারাসাত ইস্কনের আন্ডারে আমাদের বারাসাত থানায় কেস করা হয়েছিল। যে মানুষটি কেস করেছিল সেই মানুষটি রাত্রিবেলা ফোন করে আমার কাছে ক্ষমাও চেয়েছিল এবং তিনি বুঝতে পারেননি আমি সেই কলটা রেকর্ড করে রেখেছিলাম। ওকে, মানে ক্ষমা চেয়েছিল, প্রথমে আমার কাছে ক্ষমা চেয়ে বলে যে এটা হয়ে গেছে ভাইরাল, মানে ব্যাপারটা কি হয়েছে, ওনারা ইসকন থেকে ওটা পোস্ট করে দিয়েছে। আমি কিন্তু ইনফ্যাক্ট এই যে ভিডিওটা যেটা ভাইরাল বা ট্রোলের মুখে পোস্ট করা নয়, আমি এখনো পর্যন্ত স্টিল নাও, আজকে সকালবেলা আমার একটা ছবি ছেড়েছি, বাকি আমি এখনো পর্যন্ত কোনো ছবি, ভিডিও কিচ্ছু শেয়ার করিনি, শুধু আমাকে যে কোলাবোরেট করছে আমি সেটুকুনি অ্যাকসেপ্ট করেছি। সেম জিনিস হয়েছিল রথের সময়, এরকম রথের লাস্ট দিন শো ছিল, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ রথের সময় একটা বিজি শিডিউল যায়, আমার প্রচুর শোজ থাকে এবং আমাদের মায়াপুর ইস্কনের সাথে আমি বহু বছর ধরে যুক্ত এবং বহু বছর তাদের অনুষ্ঠান করছি, তাদের কোনো সমস্যা নেই। তিনি ওটা জানতেন না যিনি ফোন করে সরি বলেছিলেন? যে না, যিনি ফোন করে সরি বলেছেন তিনি মাইক্রোফোনে এই কথাগুলো বলেছিলেন। তিনি কি করেছিলেন, তাদের বারাসাত ইস্কনের লাইভ চ্যানেল থেকে সেটাকে টেলিকাস্ট করে ফেলেছিলেন। এবার আমার যারা দেখে আর কি, আমার পোস্টগুলো দেখে, তারা আমার পোস্টটা দেখে পার্টিকুলার ওই ভিডিওটাকে কেটে বার করে, আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা ভিডিও পোস্ট করে আমাকে পার্টিকুলারলি লিখেছে যে তোরা কেন উত্তর দিলি না। ন্যাচারালি তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে অন স্টেজে মা কালীকে নিয়ে অপমাননা হচ্ছে, তুই কেন উত্তর দিলি না, তুমি তখন রিয়েল ফ্যাক্টটা তোমাকে বলতে বাধ্য, তুমি বলবেই। দেন আমি একটা লাইভে আসি, এসে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে বিষয়টাকে ডিসক্লোজ করি। আমার কাছে কল আসে রাত্রিবেলা, প্রথমে হোয়াটসঅ্যাপ কল আসে, আমি ইচ্ছা করে হোয়াটসঅ্যাপ কলটা ধরিনি কারণ আমার রেকর্ডিং অপশানে আমার হোয়াটসঅ্যাপ কল রেকর্ড হবে না। এগেন আমার কাছে কল আসে, এবার তুমি বুঝতে পারিনি যে কলটা করে উনি যেগুলো বলবে সেটা আমি রেকর্ড করে রাখবো, মানে উনি ভেবেছিলেন উনিই চালাক, আমি নই। তো আমি কলটা পুরো রেকর্ড করি,
উনি আমার কাছে প্রথমেই বলে প্লিজ এটা ডিলিট করে দাও, এতেই সনাতন ধর্মের ছড়াবে, হেন তেন এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি বললাম যে দেখুন স্যার, দেখুন প্রভু, এখানে তো দোষ আমার নয়, আপনি একটা পাবলিকলি, তাহলে আপনি পাবলিকলি যখন আমাকে এরকম হ্যারাস করেছেন, আমি পাবলিকলি একটা সরি, বা আপনার সরিও চাইতে হবে না, আপনি বলুন যে আমাদের ভুল বোঝাবুঝির মাধ্যমে এটা ব্যাপারটা এখানে স্টপ হোক, তিনি বলতে পারতেন। উনি কি করলেন, পরের দিন কেস করলেন, কেস করে আবার এটাকে একটা সুন্দর ভিডিও বানালেন, বানিয়ে আমার নামে অপপ্রচার, আমার গ্রুপের নামে অপপ্রচার করে একটা পোস্ট করলেন। আমি কিচ্ছু বলিনি তখনও পর্যন্ত। খারাপটা লাগছে না মায়াপুর ইসকনের, তাহলে বদনামটা মায়াপুর ইসকনের মায়াপুর ইসকনের বদনাম, কিন্তু পার্টিকুলার মায়াপুর ইসকনের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। বারাসাত ইসকন সেকশনের সমস্যা ছিল। যেইখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা হয়েছে সেটা কালী ক্ষেত্র, সেই পাইনিয়ারে কিন্তু বড় করে মা কালীর পুজো, কিন্তু পার্টিকুলার কোনো মানুষকে, কিন্তু মানুষের কাছ থেকে আমি হেল্প পাইনি, কোনো সনাতনী, কোনো কালী ভক্ত, কোনো মাতৃসাধকের কাছ থেকে হেল্প পাইনি। আমি যখন পোস্টটা করি, তারপর ওনাকে নিয়ে আমি পোস্ট করি, আমিও এগেইন থানায় একটা জিডি করি এবং আমাকে প্রচুর হেল্প করা হয় থানা থেকে, কজ আমার কাছে এভিডেন্স ছিল। তারপরে আমি একটা পোস্ট করে বলি যে আমি এরকম থানায় যাচ্ছি, যারা সনাতনী বা যারা কালীকে নিজের ইষ্ট মনে করেন, আমি কাউকেই ছোট করছি না, কৃষ্ণ আমার বাড়িতে কৃষ্ণ পুজো হয়, কালীরও পুজো হয়, তো দুজনেই আমার কাছে সমান, আমি কাউকে ছোট বড় করছি না। তবে আমার মনে হয় কালীকে নিয়ে উনি যে নোংরা বক্তব্যটা করেছে, ওনারও ক্ষমা চাওয়াটা উচিত, যেহেতু এই জলটা এত দূর গড়িয়েছে। বিশ্বাস করবে না, আমি থানায় গেছি, থানায় শুধুমাত্র আমি, আমার গ্রুপের 4 জন ছেলে মেয়ে, কেউ নেই, নট এ সিঙ্গেল পার্সন। তারা কিন্তু ফেসবুক পুরো তোলপাড়, আমি কালীর সাধক, আমি আছি, আমি যাবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, ওদের মারবো, এই করবো, প্রচুর কথা। মেন জায়গায় কেউ নেই। তাহলে কোথায় গেল সেই হিন্দু সনাতনী মানে জাগরণগুলো, যারা এত এই সময় কালীকে তো তাহলে অপমান করা হলো, সেই সময় অন স্টেজে এসে শিল্পী সত্তাতেই অপমান করা হলো। সেখানে মা কালী প্রেজেন্ট, সেখানে মা কালীকে কিন্তু কোনো বুক দেখাতে হয়নি, তার বুকটা কিন্তু আচ্ছাদিত ছিল কাপড়ের দ্বারাই, সে বেলায় কোনো দোষ নেই। না, কি অবস্থা, সেই ভিডিও আমার কাছে এখনো আছে, এটা নয় যে নেই। বাহ, আচ্ছা, কথা যখন খোলাখুলি হচ্ছে, এই যে LGBTQ, এটাকে তুমি এক্সপ্লেন করো, মানে এই কমিউনিটিতে মানে কারা কারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, কেমন কেমন কারা কারা ক্যাটাগরিতে পড়ে, মতলব LGBTQ, L ফর লেসবিয়ান, যারা মেয়েদের সাথে সম্পর্ক করতে ভালোবাসে, G ফর গে, যারা গে মতলব ছেলে, BT, তারপরে হচ্ছে বাইসেক্সুয়াল, যারা ধরো মেয়েদেরকেও লাইক করে, ছেলেদেরকেও লাইক করে, ট্রান্সজেন্ডার, তারপরে এরকম ভাবেই কোয়ার আছে, যারা বাইনারি হয়, মানে বাইনারি বলবো না, যারা কোয়ারকে রিপ্রেজেন্ট করে। তো সেরকম ভাবে বিষয়টা এই কমিউনিটি যে সাতার তলায় আসে। ওকে, এবার এইটা আমি কেন বললাম, এই কমিউনিটির তরফ থেকে তোমাকে কোনো মানুষজন হেল্প করেনি? অবশ্যই করেছে। বাহ, এটা ভালো লাগলো। এই রিসেন্ট কেসটাতে আমাকে প্রচুর কমিউনিটি থেকে হেল্প করেছে, আবার কমিউনিটি থেকে ডিপ্রেসডও করেছে। আচ্ছা, দু ধরনের মানুষ। হ্যাঁ, 2 ধরনের মানুষ আছে, কারণ কমিউনিটির বেশ কিছু মানুষ আছে যারা বলছে যে আমি যেটা করেছি সেটা শাস্ত্রসম্মতভাবে অন্যায় নয়, আবার কিছু কমিউনিটির মানুষ আছে তারাই বলছে যে কি দরকার ছিল, শিল্পী হয়েছে, নিজের শালীনতা বজায় রাখা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। আমিও রক্তমাংসে করা মানুষ, আমিও যে সব জানবো তা নয়। আমরা যখন খাজুরাহো মন্দির দেখছি, সেখানে তো পর্ন প্রপারলি খোদাই করে রয়েছে। আমরা যখন আমরা দেখছি পুরো প্রপার রয়েছে, তো সেখানে সেই তো হিন্দু গড গডেসদের নিয়েই সম্পূর্ণ বিষয়, এবং রীতিমতন ওটা একটা বিদ্যা, ওটা একটা আর্টের বিষয়, ওটা অতীতে একটা সাবজেক্ট ছিল পুরো প্রপার, রাইট। এবং সেটা নিয়ে এখনকার বর্তমান সমাজের মানুষ আপডেট হবে কোথায়, উল্টে সেটাকে নিয়ে সমালোচনা করতে লেগে গেছে। তো তবুও আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে হয়তো আমি তো তখন ফ্লোয়ের মধ্যে ভেসে গেছি, বা তখন আমার মনে হয়েছিল যে ঠিক আছে, সিলিকন বুপসটা মাত্র আমার কাছে একটা প্রপ, যেরকমভাবে আমি 10 হাত দেখিয়েছিলাম বা 18 হাত দেখিয়েছিলাম, সেরকমই একটা প্রপ, তো সেটা হয়তো দর্শকের চিত্তে ওই জায়গায় অ্যাট্রাক্ট করবে না, কিন্তু সামহাউ করে গেছে, এখন কিছু করার নেই। তোমার একটা পারফরমেন্স দেখছিলাম, মানে মা তার বাচ্চাকে খাচ্ছে, এটা কি মানে, এটা আমার মানে দেখে অবাক লাগলো, আমি দেখিনি এরকম একটা বাচ্চাকে দেখলাম। ওটা বাচ্চা নয়, ওখানে আমরা দেখিয়েছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের মধ্যে কন্ট্রোভার্সি চলছে কে বেস্ট। কখনো ব্রহ্মা বলছে আমি সৃজন করছি, আমি বেস্ট, বিষ্ণু বলছে আমি পালন করছি, তাহলে তোমার থেকে বেশি কর্তব্য আমার, আবার শিব এসে বলছে যার কোনো অন্তই নেই, মানে যার কোনো লিঙ্গের কোনো শেষই নেই, যে না আদি না অন্ত, সে তো অনন্ত, তাহলে তোমরা দুজন কি ঝগড়া করছো, আমি তো তোমাদের মধ্যে বেস্ট। তখন মা এসে বলছে যে তোরা নিজেদের মধ্যে কি করে ঝগড়া করছিস, যেখানে আমি তোদের জন্ম দিয়েছি, প্রত্যক্ষ কর আমার রূপ। মানে তখন উনি দেখাচ্ছে যে উনি জন্ম দিচ্ছেন, আবার উনি গ্রাস করছেন, যিনি সংহার করেন তিনি সৃজন করেন। মানে আমাদের যে জন্মচক্র, সেটা তো একটা মানে ধরুন আমরা জন্ম নিলাম, তারপরে ঘুরে গিয়ে আমরাই তো আবার মাটিতে মিশে যাচ্ছি, তো আবার জন্ম হচ্ছে, তো এই বিষয়টাকে পোট্রে করা হয়েছিল। এবার
মানুষ তো সম্ভব না এখন এই মুহূর্তে, বাচ্চা এনে তাকে কামড়ে খেয়ে সেটা তো পসিবল না, তো সেটা পুতুলের মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু 3টে কালার ছিল সেটার, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ যে কালারের হয়েছিল, সাদা, নীল আর লাল, সেইভাবে আমরা পোর্ট্রে করেছি। বাহ, সেটাও শাস্ত্রসম্মত। এখন যে রেইনবো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এটা মানে কি প্ল্যান, কি সামনে প্ল্যান বলতে কলসোস প্রচুর রয়েছে, এবং যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবতে চাইছি না, কারণ হয়ে গেছে। বর্তমানে চেষ্টা করব যাতে সবার মন জুগিয়ে কাজ করা যায়, কারণ আজকেও পোস্টের মধ্যে লিখেছিলাম যে আমার দিক থেকে ক্ষমা চেয়েছিলাম, কারণ এই কারণেই কোথাও গিয়ে মনে হয়েছিল যে মা কালীর পায়ের থেকে বুকে বেশি ধ্যান সবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে মা কালী হয়তো চান না এই ভোগবিলাসী সমাজে এসে নিজের নামটাকে কলুষিত করতে। তো সেই জায়গায় বস্ত্রতেই আবরিত হবে মা, শিল্পীর সৌন্দর্যটা কোথাও গিয়ে ঢাকা পড়বে। যেমন অম্বাপুচিতে আমরা মাতৃ শক্তিকে পুরো কাপড়ে আবরিত করি। তখনও কিন্তু বেশ কিছু মানুষ ভালো ভালো পোস্ট করে যে না এটা উচিত না, হেন না তেন না, কিন্তু আলটিমেটলি ওটা পোস্টই থেকে যায়। ঠিক। তুমি যখন এটা পারফর্ম করেছিলে তখন জানতে যে এইটা এই মাত্রায় ভাইরাল হবে বা মানুষজন আলোচনা? দেখো, আমি কোনোদিনই কোনো পারফরমেন্স ভাইরাল হওয়ার জন্য করিনি, যে আমার মোটিভ কখনোই থাকে না যে আমি স্টেজে উঠবো মানে আমাকে এটা দেখে ভাইরাল করবে, ওইটা দেখে ভাইরাল করবে। আমার সবসময় একটা প্ল্যানিং থাকে, আমি যেটা করবো সেটা সামথিং ইউনিক হবে, 10টা মানুষ সেইখান থেকে কিছু শিখবে। যেমন আমাদের প্রোডাকশনের মূল মোটিভ ছিল মা, 5টা বিদ্যাকে আমরা মায়ের সাথে তুলনা করেছি। ছোটবেলা থেকে আমাদের মায়েদের থেকে আমরা যা যা শিক্ষা পাই, সেই কালীকে দেখিয়েছি সে পুরো মানে ঘন অন্ধকার, মানে মানুষের জীবনে যে অন্ধকার আচ্ছন্ন হয়, যেমন আমার জীবনে এখন বর্তমানে চলছে, জানি না মা কালী কবে সেই কালো অন্ধকার থেকে আমাকে দূরীভূত করবে। তো সেই আবরণ থেকে মা কালী তার 3জন বাচ্চা ব্রহ্মা বিষ্ণু মহেশ, কারণ 3জন মিলেই তো সম্পূর্ণটা চালাচ্ছে, তাকে আচ্ছাদিত রাখছে। মাতঙ্গী যাকে দেখানো হয়েছিল, সেই মাতঙ্গী তাকে কলাবিদ্যা শেখাচ্ছে, মানে ইনস্ট্রুমেন্ট, মিউজিক, ডান্স তাদেরকে শিক্ষা দিচ্ছে। বগলামুখী, যার সম্পূর্ণ মানে কোথায় কিভাবে কথা বলা উচিত, বা কতটুকুনি নিয়ন্ত্রণ রাখা উচিত কথায়, বা কতটা ধ্যান করে নিজের মনকে কন্ট্রোলে আনা উচিত, সেটা শেখাচ্ছে মা বগলামুখী। ধূমাবতী কি করছে, তুমি যাতে বেপথে না চলে যাও সেই জন্য তাকে স্ট্রিক্টলি শাসন করছে। আচ্ছা, ওকে। আর ছিন্নমস্তা কি করছে, যেরকমভাবে ডাকিনী ও বর্ণিনীর ক্ষুধা নিবারণের জন্য নিজের মস্তক ছিন্ন করে সুধাধারা পান করিয়েছিল, রক্তধারা পান করিয়েছিল, সেই রকমভাবেই তাদের 3জনকে প্রতিপালন করছে। এবং কি বলবো, মানে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের খাদ্য সবাইকে দান করছে। তো এই 5জন দেবী 5 রকমভাবে নিজেকে মা হিসাবে প্রমাণ করছে। এবং যেটা আমরা ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে পাই, কেউ স্যাক্রিফাইস করে, কেউ নিজের খাবারটা না খেয়ে আমাদেরকে খাইয়ে দেয়, কেউ আর্টিস্ট ফর্মে নিয়ে আসে, কেউ প্রোটেক্ট করে ছেলে মেয়ের যাতে প্রবলেম না হয়, কেউ আবার শাসনে রাখে। এটাই আমাদের সমাজ থেকে মোটিভ ছিল, যে এই 5টা বিদ্যাকে দিয়ে আমরা এই মেসেজটা সকলের কাছে দেবো, যে একটা মানুষের সুন্দরভাবে ইনবিল্ড হওয়ার জন্য মায়ের ভূমিকাটা কতটা, সেখানে মা থেকে আমরা স্তনে চলে গেছি। সত্যি তাই, মানে মা নেই, এখন স্তন নিয়ে আলোচনা। দেবী মাতঙ্গী একটা তোমাদের কনসেপ্ট দেখলাম, বলা হচ্ছে মা সরস্বতী তান্ত্রিক রূপ। এটা কি একটু বলো তো, মানে এটা আমি জানি। বেসিক্যালি তন্ত্রমতে দেবী সরস্বতীকে মাতঙ্গী বলা হয়, কিন্তু আমাদের কনসেপ্টে আমরা ওইভাবে দেখাইনি বিষয়টাকে। আমরা এখানে দেখিয়েছিলাম কর্ণাটাসুর বধ, মানে যেই কারণে কর্ণাটক নাম হয়েছে পরিবর্তে। তো কর্ণাটাসুর নামক এক অসুর ছিল, যে তপস্যা করে বর পেয়েছিল যে মানে কোনো এক দেবী এসে তাকে বধ করবে, শ্যামলাঙ্গী হবে সে। তো তিনি সিংহবাহিনী লাইক মূল দুর্গা, তিনি এসে কর্ণাটাসুরকে বধ করে এবং তার শরীরের মাংস ভক্ষণ করে তার যোগিনীরা। যোগিনী মানে উপদেবী। আচ্ছা, মানে তার সাথে যারা আরো উপদেবী বা সহদেবী তারা ছিল, তারা এসে তার মাংস ভক্ষণ করে, এবং যেই স্কেলিটনটা পড়ে থাকে, মানে তার হাড় গোড় যেটা দেখলাম তুমি একটা লম্বা করে নিয়ে, পুরো লম্বা হাড় নিয়ে তুমি একটা পারফর্ম, ওই যে হাড়টা পড়ে থাকে, ওই হাড়টা দিয়ে দেবী বীণা বানিয়ে সেই বীণার বাদন করে। অসাধারণ, মানে এটা দেখে রুদ্ররূপ লাগছে একেবারে। মানে দেবী সরস্বতীর হাতে বীণার বদলে কঙ্কাল এবং নরকঙ্কাল, এবং সেই স্কেলিটনটা কিন্তু মানুষের শরীর থেকেই নেওয়া। এবং সেটা ভক্ষণ করেছে তার উপদেবীরা, মানে তার সহচরীরা যারা ওনার সাথে ছিল, যেসব যোগিনীরা। এবং ওনাকে আরাধনা করতে গেলে এরকম মানে তন্ত্রমতেই তাকে আরাধনা করতে হয়, সেটাও গুহ্য। এবার সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা অনেক গুহ্য জিনিস স্টেজে প্রেজেন্ট করে ফেলেছি। যেমন বিপরীত রতি, যেটা মহাকাল আর মহাকালীর যৌন সঙ্গম, সেটা এটা নয় যে ফার্স্ট টাইম স্টেজে হচ্ছে, এর আগে বহুবার হয়েছে, হয়তো সেইভাবে প্রমোট হয়নি, বা এখন যেহেতু
দোদুল্যমান উন্মুক্ত বক্ষ মেইন টপিক, তো সেই জন্য এখন মহাকালী যৌন মিলনটাও টপিক হয়ে দাঁড়িয়েছে। তো এটাও বিদ্যারাগীটাও কিন্তু মানে কি বলবো, তন্ত্রসম্মত, এটাও কিন্তু ভুল না, বা আমাদের নিজেদের যৌন চাহিদা মেটানোর জন্য আমরা অন স্টেজ সবাইকে মনোরঞ্জিত করার জন্য দেখিয়েছি, সেটাও নয়। আচ্ছা, এই যে তন্ত্রবিদ্যা, তান্ত্রিকতা, এগুলো তো তুমি বিশ্বাস করো? হ্যাঁ, তন্ত্র তো অবশ্যই, তন্ত্র তো বিশ্বাস না করার কিছু অনেকে নেই। করে না, কালা জাদু করছে। না, কালা জাদু আলাদা ফর্ম, তন্ত্র আলাদা ফর্ম। তন্ত্র আমাদের অনেক পুরনো জিনিস একদম। এবং এটা তন্ত্র একটা কি সাধনা। মানো যে নেগেটিভ কিছু হয়, মানে তান্ত্রিকতা করে মানুষের ক্ষতি করা যায়, ভালো করা যায়, এটাকে তুমি মানো? দেখো কিভাবে এটাকে। ক্ষতি ভালো বলবো না, সেটা বলতে পারবো না, কারণ আবার অনেকের মুখে শুনেছি, অনেক কিছু দেখেছি নিজের চোখে, তো অবশ্যই হয়তো হয়। যেমন অন্ধকার আছে, সেরকম আলোও আছে, হয়তো প্রতিরূপ আছে, নেই। তারাপীঠ গেছো কখনো? অবশ্যই, বহুবার শো করতে গেছি। তারাপীঠে এই যে তন্ত্র সাধক বলে, কামাখ্যা থেকে সাধনা করা, তারাপীঠ থেকে, এটা কি অ্যাকচুয়ালি? দেখো, পার্টিকুলারলি যারা সাধন মার্গে রয়েছে, এইগুলোর ব্যাখ্যা তারা বেশি ভালো দিতে পারবে, কারণ আমি তো সাধন মার্গে নেই। আমি মূলত একজন শিল্পী, তবে কাজ করতে চাই একটু আলাদা কিছু, মানে স্রোতের বিপরীতে গিয়ে যদি কিছু ভালো কাজ করা যায়। মানে এই কমিউনিটির মানুষজন কোনোদিন তোমাকে প্রবলেম করেছে, আটকেছে? না, তান্ত্রিকের সাথে এদের কোনো প্রবলেম নেই নাকি? এরা কোনোদিন তোমাকে তারা ভালো কমেন্টসই করছে এখনো পর্যন্ত, স্টিল নাও। তাদের কাছে গুহ্য, সবার একটাই বক্তব্য, গুহ্য জিনিসটা কতদিন গুহ্য থাকবে। হ্যাঁ, হয়তো এতটা প্রপারলি দেখানো উচিত হয়নি, সেটাকে আরেকটু অন্যরকমভাবে দেখানো যেত, কিন্তু তারা কোনো রকম বাজে মত পোষণ করেনি। একদম। সোশ্যাল মিডিয়াতে তো ভালো খারাপ দুটো মতে থাকবে। একদম। যারা তোমাকে ক্রিটিসাইজ করছে তাদের ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখেছো গিয়ে টুকটুক, মানে কম বেশি, তুমি কি বুঝলে, মানে কোন ক্যাটাগরির মানুষদের বেশি আপত্তি আসছে এটাতে? কি মনে হলো তোমার? বিষয়টা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল। বলো, মন খুলে বলো, তো কোনো চাপ নেই। আমার মন খুলে বলতে সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, যারা আমাকে নিয়ে এখন বর্তমানে বলছে, বিগত দিনে তারাও এই কাজগুলো করেছে। আচ্ছা, আমার কোথাও গিয়ে ওইখানেই আমার খারাপ লাগাটা, যে তুমি জানো না, তুমি না জেনে আমাকে দুটো কথা বললে আমি অ্যাকসেপ্ট করলাম। তুমি জানো সবটা, তুমি ইউজ করেছো বিষয়টাকে, টার্মটাকে ইউজ করেছো, হয়তো কালি সেজে নয়, কোনো নাচের মুদ্রাতে ইউজ করেছো, বা করেওছো, নাচে সেজেও করেছো, বাট হঠাৎ করে একটা ট্রোলিংয়ে চলছে, স্রোতে গা ভাসিয়ে দিলাম। ব্যাপারটা এটাই, এর বেশি কিছু বলার নেই। কারণ আমরা সবাই আর্টিস্ট। আজকে আমি যদি অন্য একজন আর্টিস্টের নিন্দা করতে বসি, তাহলে তার সাথে আমার তফাৎ থাকবে না, কারণ সে তো আমার নিন্দা করে তার স্যাটিসফ্যাকশন এসছে, বাট আমার ঠিক দরকার নেই তার নিন্দা করার। একদম। এখন বাড়িতে কি বলছে? এই জিনিসটা কি বাড়ি অবধি পৌঁছেছে? হ্যাঁ, বাড়িতে দেখেছে। সবার বক্তব্য যেটা হয় আর কি, ফ্যামিলি থেকে কি দরকার ছিল করার, না হলেও হতো। ঠিক আছে, কথায় কথা তোমার পুরো ব্যাপারটাই শুনলো। তোমার নিজের সম্পর্কে আবার একটু বলো, তোমার বাড়ি, পরিবার, বড় হওয়া। আমার পরিবার বলতে, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো প্রথমত বাড়িতে আমার দিদি প্রথমে নাচ করতো, এবং আমার বাড়িতে একটু কালচারাল। দিদি কি ভারতনাট্যম? না, দিদি কত্থক ডান্সার ছিল, এবং সেটা খুব একটা বেশি দিন কন্টিনিউ করেনি। তো আমার বাড়িতে কালচারাল ফর্মটা ছিল, কারণ আমার কাকাও তবলা বাজাতো, তো সে প্র্যাকটিস করাতো রাত হলে। তো সেই বলে তালে আমার কোথাও গিয়ে একটা ভালো লাগা ছিল, যে ওই সুরটা আমি কানেক্ট করতে পারতাম, আমার দিদি নয়। মানে দিদিকে জোর করে করানো হতো, আর আমার কোথাও গিয়ে আমি ভেতরে ভেতরে নাচতাম। বাহ। তো ফ্যামিলি থেকে কোনোদিনই সেই সাপোর্টটা পাইনি, যে আমাকে কোথাও নাচে ভর্তি করা হবে বা নাচ করতে দেওয়া হবে, কারণ ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। আমি বারাসাত PCS গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলাম, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্টই করেছি। তো মাধ্যমিকের আগে আমার মাসির মেয়ে আমাকে এক জায়গায় ভর্তি করে, বাট সেখানে নাচ শিখেছি। কোথাও গিয়ে আমার মনে হতো যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। মানে আমি যে সমুদ্রে স্নান করতে চাইছি, কোথাও গিয়ে সেটা মনে হচ্ছে পুকুর। তো শিখতে শিখতে হঠাৎ করে আমি ছেড়ে দিই, কারণ তখন মাধ্যমিক আসে। তারপরে আমি দশমী বলছি, ভুল বললাম। আমি মাধ্যমিক দেওয়ার সময়, তখন আমাদের স্কুলে 26 জানুয়ারিতে একটা প্রোগ্রাম হতো স্টেডিয়ামের মাঠে, সব স্কুল, ইন্টার স্কুলের মধ্যে একটা কম্পিটিশন হতো। তো আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করতাম, যাই নাচি না কেন। তো স্কুলে তখন অনেক ছেলে মেয়ে ছিল, তাদেরকে নিয়েই করতাম আর কি।
এবার তাদেরকে নিয়ে করতে গিয়ে আমার প্রসূনদার সাথে আলাপ হয়। ওখানে আমি করেছিলাম নাচ। ওকে রাইট, তাহলে তো বাসা স্টেডিয়ামে 26 জানুয়ারি ওখানে গিয়ে যাই হোক করেছিল, ওরা ফার্স্ট হয়েছিল, আমরা কল্যাণী পাবলিকের হয়ে করেছিলাম। ওকে ফাইন। তো যাই হোক ওখান থেকে আমার পরিচয় হয় এবং আমি অ্যাপ্রোচ করি যে আমি ভর্তি হব। তো ক্লাস 10-এর মাধ্যমিক যেদিনকে আমার শেষ হয় ঠিক তার পরের দিনই আমি গিয়ে ভর্তি হই। বাহ। এবং ভর্তি হই তখন ফিসটাও তো দিতে হবে, কারণ একটা প্রফেশনাল জায়গায় ভর্তি হয়েছি, সেখানে ভালো তখন মানে খুব ভালোভাবে গ্রুপটার নাম করা এবং সবাই চেনে গ্রুপটাকে। আমি কি করলাম, ড্রয়িং শেখাতাম। আচ্ছা। ড্রয়িং শিখে হ্যাঁ 100 টাকা করে ড্রয়িং শেখাতাম, 4-5 জন শিখতো, শিখিয়ে ওই টাকাটা দিয়ে আমি ফিস দিতাম প্রথম। তার অনেক পরে আমার থেকে ফিস নেওয়া বন্ধ হয়ে যায়, কারণ প্রোগ্রাম করতাম, আরও গ্রুপের আনুষঙ্গিক হেল্প করতাম, প্রপের হেল্প বা নাচও করতাম, তো সেই জন্য নিত না, ভালোবেসেই হয়তো নিত না। তো এরকমভাবে আস্তে আস্তে নাচটার প্রতি ইনক্লুডেড হই। দেন 2014 থেকে আমার টার্ন অন হয় এই প্লেসমেন্টগুলো পাওয়ার পর। প্রথমে আমাকে চিনলো, রাজ্য সঙ্গীতে ফার্স্ট হলাম, তারপরে আমি উদয় শঙ্করে পারফর্ম করলাম, তারপরে এগেইন আবার রাজ্য সঙ্গীত থেকে ভারতনাট্যমে সেকেন্ড হলাম, ডোভারল্যান্ডে প্লেসমেন্টে থার্ড হলাম, তারপরে অল ইন্ডিয়া ওই হেনা তারা টুকটাক। তুমি যখন এই প্রাইজগুলো পেয়েছিলে, জিতেছিলে, তখন তুমি কি শাস্ত্রীয় নৃত্য করতে না ভারতনাট্যম করতে? শাস্ত্রীয় নৃত্যই তো ভারতনাট্যম, শাস্ত্রীয় নৃত্যেরই 6টা ভাগ রয়েছে, তার মধ্যেই ভারতনাট্যম একটা। ওকে, মানে এই প্যাটার্নটাতে তুমি করতে, মানে যেটা এখন করছো? না, এই বেসিক্যালি আমার প্যাটার্নটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, আমি কিন্তু আমার প্যাটার্নটাকে রেখেই এখনো কাজ করছি। মানে আমি যেটুকুনি শিখেছি সেই শেখাটার উপরই কিন্তু আমি মানে কি হয় যে ধরো এইটুকুনি আমি শিখেছি, এইটুকুনি শেখাটাকে আমি ভাগ করে সেটাকে ইউজ করে জিনিসটাকে ক্রিয়েট করছি। বাহ। মানে শাস্ত্র থেকেই তো সব আসছে, শাস্ত্রীয় কেন কথাটা, সবই তো আমাদের শাস্ত্র। একদম। আচ্ছা, অনেকের ভেতরে এরকম নারী সত্তা বা পুরুষ সত্তা ছোটবেলা থেকে থাকে, তারা পাবলিকালি আসতে ভয় পায়, ইভেন অনেকে বাড়ির লোককে পর্যন্ত জানায় না, তার জন্য তারা অনেক কিছু শিকারও হয়। এরকম মানে অহরহ ঘটনা আমরা প্রচুর দেখি। তো তুমি তো একটা এরকম জায়গা থেকে বেরিয়ে এসেছো যেখানে তোমার ফ্যামিলি তোমাকে একদমই সাপোর্ট করতো না, সেখান থেকে আজকে এত বড় একটা পরিচিতি নাম, ন্যাশনাল লেভেলে যাওয়া, পারফর্ম করা, এটাকে ডিল করবে কি করে সাধারণ মানুষ? দেখো, বেসিক্যালি সব থেকে যেটা বড় ম্যাটার হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্টটা ভীষণ ম্যাটার করে এই কমিউনিটির ক্ষেত্রে। যারা কমিউনিটি পিপল হয় বা যারা নিজেদেরকে এই রূপান্তরকামী বা কমিউনিটি LGBTQ কমিউনিটির আন্ডারে ভাবে, তো তাদের সবার আগে গিয়ে সাফার করতে হয় ফ্যামিলি থেকেই কোনো না কোনোভাবে। যে ফ্যামিলি একটা অবস্ট্রাক্ট ভাবে তাদেরকে বাধা দেয় বা তাদেরকে কোনো রকমভাবে এগোতে দেয় না বা কাজ করতে দেয় না, বা তার মনের যে ইচ্ছাটা, ধরো আমি একটা ছেলে, আমি নাচ করতে ভালোবাসি, সেটা দেয় না, তো সেই জিনিসটাকে ডিল করতে হবে সম্পূর্ণ না নিজের মতন করে। এই ডিলিংসটা আমি কোনোভাবে এক্সপ্লেন করে মানে কাউকে বোঝাতে পারবো না। মানে এটাকেও মানে পার্টিকুলার শিখতে পারবে না, শিখতে পারবে সময় শিখিয়ে দেবে। একদম মানে ধরো তুমি তোমার মা বাবার সাথে কতটা কমফোর্টেবল, কতটা জোনে কথা বলতে পারো, সেইটাও তুমি জানো, সেটা তোমাকেই জানতে হবে একমাত্র। তুমি সেইভাবে আস্তে আস্তে তাদেরকে বোঝাতে পারো, বা তুমি কিছু একটা কাজ করো যার মারফত তারা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে। বাইরের সমাজের লোক কোনোদিন আমাদের একসেপ্ট করবে না, সে যতই নতুন প্রজন্ম চলে আসুক। তুমি এটা এখনো মানো? যে এখনো মানি, যে রেসপেক্ট করবে না। না, কিন্তু প্রচুর জায়গায় তো নারীদের সম্মান মানে এই রূপান্তর তুমি দেখো না কোথায় হচ্ছে। এই যে ফ্লাইটে করে ট্রাভেল করছি বা কোনো পাবলিক ওয়াশরুমে যাচ্ছি, আলটিমেটলি তো লেডিস অ্যান্ড মেল রয়েছে, কোথাও আদার্স রয়েছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু 3টে পার্ট রয়েছে, লেডিস, মেল অ্যান্ড মানে মেল, ফিমেল অ্যান্ড আদার্স। আলটিমেটলি আমরা তো কনফিউজ না কোন বাথরুমে ঢুকবো, কোন ওয়াশরুমে আমরা যাবো। তো পাবলিক আমাদেরকে সে মানে লেডিসে গেলে তারাও তাকাচ্ছে, জেন্টসে গেলে তারাও তাকাচ্ছে। এটাকে কি করে ডিল করছো তোমরা? করছি অ্যাডজাস্ট। ওকে। এবং এটার জন্য মানে ভাবনার জন্য এখনো কেউ এখনো হয়নি, কেউ হয়তো ভবিষ্যতে কোনোদিন হবে, যেমন ভাবে 377 পাস। একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা তুমি বললে যে টয়লেট সেকশনটাও ইভেন 3টে করা উচিত, বা লেডিস জায়গায় স্বীকৃতটাকে মানে প্রপার রেসপেক্ট করা উচিত। এটা তখনই হবে যখন মেয়েরা আস্তে আস্তে। সব থেকে বড় কথা হচ্ছে দৃষ্টিটা। এটা লেডিস বা জেন্টস এটা ম্যাটার করে না। আমি আমার ওরিয়েন্টেশন নিয়ে আমি যেখানেই ঢুকতেই পারি, কিন্তু পার্টিকুলার ওই যে 4টে মানুষ টয়লেটের মধ্যে দাঁড়িয়ে আছে তারা আমাকে কিভাবে দেখবে সেটা ম্যাটার। মানে সমাজের নজর যদি বদলায় তাহলে সব কিছু বদলে যাবে। তাহলে জেন্টস টয়লেটেও লেডিস যেতে কোনো সমস্যা হবে না, ঠিক। কিন্তু আলটিমেটলি নজরটা তো কারোর বদলাচ্ছে না।
ট্রেন, ফ্লাইট, পাবলিক ট্রান্সপোর্টেশনে কোনো বাজে কিছু শিকার হয়েছে কখনো এসবের জন্য? আমি পার্টিকুলারলি হইনি কিন্তু এরকম উদাহরণ আছে প্রচুর। হ্যাঁ, আমি অনেকের কাছ থেকে শুনেছি, ইনফ্যাক্ট ফ্যামিলি থেকেও শুনেছি প্রচুর মানুষের। আমার গ্রুপের মধ্যে একজন আছে যার ফ্যামিলি থেকে এরকম মলেস্ট হয়েছে। ফ্যামিলি থেকে? হ্যাঁ, ফ্যামিলি থেকে, মানে মামা, কাকা, হোয়াট এভার কেউ এটা মলেস্ট মানে করেছে। হয়তো ছোটবেলায়, দেখো ছোটবেলায় যাদের মধ্যে একটু মেয়েলি ভাব থাকে, আচরণ থাকে, এবং অনেক, এই যে বললাম ভোগ বিলাসটা কিন্তু শুধুমাত্র মঞ্চে দোদুল্যমান বক্ষের জন্য হয় না, এটা ইনার থেকে হয়। যাদের মেন্টালিটি সকাল থেকে উঠেই আমার ভোগ বিলাসের উপর থাকবো, তারা কিন্তু পার্টিকুলার গিয়ে ওই জিনিসটাকেই টার্গেট করবে। একদম। আমাদের তিলোত্তমা কেস, সে কি আবক্ষ ছিল? এই সব থেকে বড় কথা, তিলোত্তমা, তারপরে একটা বাচ্চা যে রেফট হলো, নিশ্চয়ই সে কালি সেজে ওরকম ভাবে বেরোয়নি, বা তারও গায়ে কোনো কাপড় ছিল না। কিন্তু তখন সমাজ 14টা প্রশ্ন করছে না, ভুলে যাচ্ছে দুদিন পর। সব থেকে বড় কথা, যারা র্যালি করেছে, যারা মিছিল করেছে, মিটিং করেছে, আজকে বলো না কজন সেই মিছিলের এগেইনস্ট আবার কথা বলছে বা কন্টিনিউশন রেখেছে সেই জিনিসটাকে নিয়ে, পেয়েছে কি বিচার? লোকে বললো তিলোত্তমার এই ঘটনা হওয়ার পর পুজো বয়কট হবে, কিন্তু আমরা দেখলাম সেই পুজোই আরো বেশি উৎসবের সাথে মানুষজন উদযাপন আড়ম্বরে হলো। মানে নিজেরটা বুঝতে হবে, সমালোচিত করলাম, মানে সমালোচনা না, বেসিক্যালি মানুষ কোথাও গিয়ে না সেলফিশ কোন জায়গাটাতে, নিজের আখেরেরটাই সেলফিশ। যে সবাই সব এইটুকুনি ভাবি যে আমরা আমাদের সেক্টরে কতটুকুনি পারফেক্ট এবং আমরা আমাদেরটা পাচ্ছি, তো বাকি সাইডে কে পেলো না পেলো ডাজেন্ট ম্যাটার। একদম। তোমার এই জিনিসটাতে রিসেন্ট এরকম দেখলাম, এই যে আবক্ষ বা মা কালীকে এরকমভাবে রিপ্রেজেন্ট করার জন্য স্পেশালি অনেক মুসলিম ধর্মাবলীর মানুষেরা তোমাকে একটু উগ্রভাবে আরও বাজেভাবে অনেক কিছু বলেছে, এটাকে কি? আমিও রিসেন্টলি দেখলাম বেশ কয়েকটি পোস্টের মধ্যে পার্টিকুলার ওই জায়গাটাকে মার্ক আউট করে এবং স্ক্রিনশট নিয়ে নোংরা কথা। আমি বলছি না যেটা অনলি মুসলিমরাও করেছে, হিন্দুরাও করেছে, কিন্তু মুসলিমদেরটা আরেকটু উগ্র রূপ। হ্যাঁ, অবশ্যই উগ্র, কারণ ওদের ভাবধারাটাই তো সম্পূর্ণ আলাদা। ওরা ছোটবেলা থেকেই বর্ন হওয়ার পরই ওদের মেন্টালিটি থাকে, এটা কিন্তু শুধুমাত্র আমি সেজেছি বলে আজকে হচ্ছে না। তাহলে ওরা মন্দিরে গিয়ে ঠাকুরের মূর্তি ভাঙতো না, বা মন্দিরে ঢুকে কোরআন রেখে আসতো না, বা আমাদের মাটির মূর্তির যে গড়ন, সেই গড়ন নিয়েও বাজে ইঙ্গিত করতো না। একদম ঠিক আছে। মূর্তি ভেঙে বলছে তোদের ভগবান নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তোদের কালী কতদিন তোদেরকে বাঁচায়, তোদের কৃষ্ণ কতদিন তোদেরকে বাঁচায়, তোদের দুর্গাকে, বাংলাদেশে অহরহ আছে দুর্গা মূর্তি ভাঙছে, নষ্ট করছে, মন্দিরে গিয়ে নোংরামি করে আসছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের যে হিন্দু সমাজ, তারা যে ব্রেকআউটটা হচ্ছে না, তারা যে ব্রেক হয়ে যাচ্ছে দুটো দলে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কোথাও গিয়ে তাদের বোধহয় সম্মিলিত হওয়াটা দরকার। যেটা অন্য কাস্ট বাই, যে আমি মুসলিমদের কথাই বলছি, আমি তাদেরকে ছোট করছি না, অনেকে ভালো আছে, অনেকে খারাপ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে আমাদের হিন্দুরা কিন্তু তাদের মতন একাত্মবোধটা রাখছে না কোথাও। একদম। আর আমার মনে হয় মুসলিম সমাজকে কলুষিত করা হচ্ছে কেন, মানে ওরাই জায়গাটা পাচ্ছে কেন, আমরা দিচ্ছি। হ্যাঁ, আজকে মানে সাধারণ বিষয়, আমি যেটা প্রথমেও বললাম, আজকে আমার নগ্নতা নিয়ে যদি তোমাদের প্রশ্নই আসে, তোমরা সেটা পোস্টে লেখো। তোমাদেরকে পাবলিক পোস্ট দেওয়া হয়েছে, ওয়াল দেওয়া হয়েছে, তার জন্য দরকার নেই তো আমার ভিডিওটাকে পার্টিকুলার মার্ক করে ওই জায়গাটাকে পোস্ট করার। তোমরা নিজেরাই নিজেদের ধর্মকে বিক্রি করছো, তোমরা নিজেরাই ট্রোল করছো। আমি কিন্তু ইটসেলফ আমার পোস্টটা নিয়ে, মানে যারা সোকল্ড বলছে আমি ভাইরাল হতে চাইছি, আমি ভাইরাল হতে চাইলে তো আমার প্রোফাইল থেকে পর পোস্ট দিতাম। আমার কাছে ছবি নেই তা নয়, আমার কাছে ভিডিও নেই তা নয়, ছাড়তেই পারতাম। কিন্তু কোথাও গিয়ে আমি আমার লিমিটেশনটা বুঝে কিন্তু আটকে গেছি, যে না ঠিক আছে, এটা অনেকের কাছে দৃষ্টিকটু লাগছে, আমি চেপে যাই। কিন্তু পাবলিক কিন্তু সেটাকে চাপতে পারছে না, পাবলিক কিন্তু সেটাকে নিয়ে উত্তেজিত হয়ে নিজেদেরকে মানে ভীষণভাবে প্রমোট করে ফেলছে, যে না এটা কত ইন্টেলেকচুয়াল আমি, এবং এটা আরো চলবে, এটা এখন আরো লোকে অনেক কিছু বলবে। এবার সমস্যাটা কোথায় গিয়ে কার হচ্ছে, আফটার অল আমরাও কারো সন্তান, আমরাও বাড়িতে বাস করি, এটা ফ্যামিলির উপর একটা এফেক্ট পড়ছে, আমাদের লাইফে একটা এফেক্ট পড়ছে, আর্টিস্ট লাইফে একটা এফেক্ট পড়ছে, যে একটা মানুষকে হ্যারাস করা হচ্ছে, মানে যেটা অনেকে দেখলাম প্রোটেস্ট করেছে, মানুষটাকে নিয়ে পড়া হয়েছে, মানে কনস্ট্যান্ট সেটা রানিং। আমি একটা পোস্ট করলাম আজকে, আমার তো মনে হয় পোস্টটাতে আমি নিজের যথেষ্ট নত হয়েছি, এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে, কাউকে ছোট না করে, আমি আমার নিজের ভুল, যদি আমি মনে করি আমি ভুল বলেছি, ভালোভাবে অ্যাডমিট করে অ্যাকসেপ্ট করে সেটাকে পোস্টটা করেছি। তো তারপরে তো আমার মনে হয় তাদের থামাটা উচিত, কিন্তু কেউ কি থামছে? সেটাকেও মানে সেই আমার থামাটাকেও তারা আবার নেগেটিভ ওয়েতে দেখছে, যে এটা ড্রামা হচ্ছে, এটাও পাবলিসিটি। তাহলে মানুষের মেন্টালিটিটা কি? তারা যেটা নিজেরা করে সেটা আমাকে দিয়েই ভাবছে। সত্যি তাই, একদম। মানুষজনের আমি একটা জিনিস দেখেছি, যে যারা এই টাইপের কমেন্ট করছে বা যারা এটা নিয়ে সমালোচনা করছে, তাদের মধ্যেও অনেককে, যারা এই টাইপের কথাবার্তা বলা আগে বলেছে, সেরকমও আছে
এবং এখনো বলছে, পরবর্তীতে বলবে, এরকম পুরো ভাবধারা চলছে। তাদের কাজই হচ্ছে পুরো প্রোফাইলে যদি যায় দেখি লম্বা লম্বা করে সব দেখো, বেশ সমালোচনা করছে। কিছু ব্লগারদের আমি চ্যানেল দেখলাম যারা আমাকে নিয়ে আমার পার্টিকুলার বলছে হিন্দু দেবীর অসম্মান হচ্ছে, কালী কি এরকম নগ্ন ছিল? অবশ্যই কালী নগ্ন ছিল। ঠিক। কালিকা শাস্ত্র বা কালিকা পুরাণ, আরও যা যা পুরাণ রয়েছে, আমি প্রথমেই বললাম আমি অতটাও অবগত নই, কিন্তু যা মন্ত্র আমরা পাই তাতে কালীর বর্ণনা অনুযায়ী যেটা দেখতে কালীকে হয়, আমি সেটাই রিপ্রেজেন্ট করছি। আমার মনে কখনো আসেনি যে আমি কালীকে নিয়ে খেলা করব বা বিক্রি করব। আমার মনে এটাই এসছে, যেই রূপে আমি দেখেছি সেই রূপেই আমি প্রমোট করব। তখন আমার একবারও মনে হয়নি আমার বুকের যে ব্রেস্টটা রয়েছে সেটা দুলবে বলে দর্শক উচ্ছ্বসিত হবে। আর এটা প্রথম না, অনেকে লিখছে যে দর্শকের অতিরিক্ত চেল্লামেল্লি, দর্শক প্রচুর এনজয় করছে। তারা জানে না হয়তো, বা তারা বিগত দিনের শোজ দেখেনি। তারা আমার দর্শক যারা আমাদেরকে দেখতে কনসেপ্টে ঢুকে গেছে তখন ওখানে। না, শুধু কনসেপ্টে ঢোকার বিষয় না, বিগত দিনে যা যা প্রোগ্রাম হয়েছে সেম রিয়াকশন কিন্তু তারা বিগত দিনেও করেছে। সেটা তারা নট অনলি বক্ষ দেখে তারা আন্দোলিত হয়েছে, তারা কিন্তু প্রিভিয়াস যখন আমি 25 কেজির 18টা হাত পরে মহালক্ষ্মী সেজেছি সেটাতেও করেছে, কখনো ললিতা ত্রিপুরা সুন্দরী হয়েছে তখনও করেছে, বা কখনো শিবের উপর মহিমা করেছি সেটাতেও করেছে। তো এটা নতুন নয়। তো যারা বলছে, আমি সবাইকে মুক্ত হস্তে বলতে দিয়েছি, আমি কারোর বিরুদ্ধাচারণ করিনি, না আমি তাদের পার্সোনাল পোস্টে গিয়ে কোনো রকম রিয়াক্ট করেছি, না কমেন্ট করেছি যে না আমি ভুল, না আমি ঠিক আপনারা ভুল। আমি সবটাই নিচ্ছি, খারাপটাও নিচ্ছি, ভালোটাও নিচ্ছি। এবার ভালো খারাপের মধ্যে আমি কোথাও কি চয়ন করছি যে কোনটা থেকে আমার ভালো হবে, ভবিষ্যতের ভালো হবে। যেহেতু আমি আর্টিস্ট হিসাবে আপকামিং জেনারেশনকে ভালো জিনিসটা কোনটা দিয়ে দিতে পারবো। যেমন আমরা প্ল্যান করেছি, একটা নতুন প্ল্যান করেছি, সেটা এখনই বলতে পারছি না কারণ প্ল্যানটা প্ল্যানই হয়। হয়তো এইটার পর অনেকের হয়তো ভুল ধারণাটা কাটবে যে আমরা শুধুমাত্র নেকেড পিকচার বা যৌনতা দেখানোর জন্য স্টেজে উঠিনি। তো সেটার উপরে একটা কাজ করছি আমরা। এবং এবার যাদের বোঝার তারা বুঝবে, যারা বুঝেও না বুঝে রয়েছে তাদের তো আর বোঝানোর পসিবিলিটিস নেই, আমার সম্ভাবনাই নেই। তো এটাই হচ্ছে বিষয়। এই যে ধর্মাধর্মী এইসব জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধাচরণ, মূর্তি ভাঙা, এই ধর্মাবলীর মানুষরা এদেরকে সমালোচনা করা, ওই ধর্মাবলীর মানুষের ওদের সমালোচনা করা, তোমার কি মনে হয় যে হিন্দু ধর্মের উপর বেশি অ্যাটাক হয়, সমালোচনা হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কেন হবে না? হিন্দু ধর্মের উপর তখনই সমালোচনাটা শুরু হয় কারণ হিন্দু ধর্মকে আমরা হিন্দুরাই ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। কেউ কৃষ্ণ নিয়ে ব্যস্ত, কেউ কালী নিয়ে ব্যস্ত, কেউ শিব নিয়ে ব্যস্ত। প্রত্যেকের কাছে প্রত্যেকের ইষ্ট শ্রেষ্ঠ, আলটিমেট তো তিনি একজনই। অবশ্যই, কিন্তু সেখানেও আমাদের ভাগ হয়ে যাচ্ছে মানুষজন। আমরা যদি নিজেকে 3 ভাগে ভাগ করে বা 4 ভাগে ভাগ করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করি, তা মানুষ তো আমাদের 3 ভাগটাকে নিয়ে আরো ভাগ করবে। একদম, এবং আমরা তত উইক হব। একতাই। ওই জন্য হিন্দুদের দেখুন, এই যে আজকে ধরুন আমার যে সমস্যাটা হচ্ছে, একদল বলছে আমি ঠিক, একদল বলছে আমি ভুল। এই মুহূর্তে কি করা উচিত ছিল? কিন্তু কোনো মুসলিম কমিউনিটির মানুষ বলছে না ঠিক না, আমি কি বললাম তারা ভুল বলছে, মানে সবাই ভুল, কিন্তু আমাদের কমিউনিটি ভাগ হয়ে গেছে। আমি কি বললাম যে আমার মানে এই মুহূর্তে কি করা উচিত আলটিমেটলি? আফটার অল তো মা কালীকেই পোট্রে করেছি, তিনি তো সবার ইষ্ট, তিনি তো জগৎ জননী, সবার তো উচিত আমাকে সাপোর্ট করা। যেটা ভুল হয়েছে সেটা শিখিয়েছে আমাকে। তো বিষয়টা হচ্ছে আমরা যদি নিজেদেরকেই পার্টিকুলারলি 3-4 ভাগে ভাগ করে মানুষের সামনে রিপ্রেজেন্ট করি, তো মানুষ তো আমাদেরকে আরো ভাবে ভাঙবে। একদম, ইউনাইটেড তো থাকাই হচ্ছে। আমার কোথাও কি মনে হয় এই টাইমগুলোতে সনাতনী যে কথাটা সকলে বলছেন, নিজেদের বা অন্যের অপপ্রচার না করে নিজেদের হিন্দু ধর্মকে আরো বেশি করে প্রায়োরিটি দেওয়াটা খুব দরকার। কারণ আচ্ছা, এই টাইপের যে আর্ট ফর্ম, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা উচিত তোমার মতে মনে হয়? সবাইকে সবার সাপোর্ট করা উচিত, সব থেকে বড় বিষয়। কারণ শিল্পীর যে এই যে আর্টিস্ট ওয়ার্ল্ডটা ভীষণ ছোট। মানে আজ আমি কারোর সাথে কথা নাই বলতে পারি, 2 দিন পরে তার সাথে গিয়ে আমার দেখা হবে বা তার সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে সেন্সার করা। কিছু মানুষজন বলছে এটা ঠিক নয়, এই নির্ণয়টা মানুষ অনুযায়ী ভেরিফাই করে। এবার আর্টের তো কোনো লিমিটেশন নেই। আজকে কেউ যদি কোনো উদ্ভিদ প্রেমী হয়, এবার কেউ যদি কোনো সিনে ডিরেক্টর যদি বলে যে এই প্রেমিকাকে গোলাপটা ফুল তুলে খোপায় পরিয়ে দেওয়া হবে, এইভাবে আমি পোর্ট্রে করে দেখাবো যে তাকে প্রেম নিবেদন করছে। এবার যে উদ্ভিদ প্রেমী সে বলবে গোলাপটা তো গাছেই ভালো ছিল, তাহলে ওটা অন্যায়, ওটা হচ্ছে। এই জন্যই তো পুরোনো দিনে এই কথাটা প্রচলিত রয়েছে, নানা মুনি নানা মত। একদম। এবার দেখা গেল সাপোজ আবার কারোর পশু প্রেম রয়েছে, এবার দেখা গেল বলছে যে জ্যান্ত ইলিশ নিয়ে এসছে গোটা, এবার বলছে কেন ইলিশ খাওয়া হচ্ছে, সেন্সার থেকে বাদ দিয়ে দাও। এবার ব্যাপারটা হচ্ছে যারা এটাকে বারণ করছে, এক একজনের তো দৃষ্টিভঙ্গি এক এক রকম। যদি আজকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন হয়,
তাহলে বলবে তাহলে এটা অন্যায়, কারণ উদ্ভিদদের আর আমার সব থেকে বড় বিষয় হচ্ছে যে এর আগে যে এরকম নেকেড শুট বা নেকেড পোর্ট্রেট বা নেকেড হয়নি তা নয়, বহুবার হয়েছে। ইনফ্যাক্ট বিদ্যারাগী যেটা নিয়ে আমাদের কন্ট্রোভার্সি, যৌন মিলন সঙ্গম, এটাও বহুবার হয়েছে, অন স্টেজেই হয়েছে, সেখানেও দর্শক উচ্ছ্বসিত হয়েছে, এটা নয় হয়নি। কিন্তু পার্টিকুলারলি আমাকে নিয়ে ট্রোল করার কারণ হচ্ছে আমার ওই বক্ষটা, মানে সিলিকন ব্রেস্টটার জন্য আমার ভাইরাল হওয়া। আর শোটা তো হচ্ছে অডিটোরিয়ামে, অডিটোরিয়াম, যার পছন্দ হচ্ছে সে টিকিট কেটে গিয়ে দেখছে, যার পছন্দ হচ্ছে না সে দেখছে না, বা কেউ ইনভিটেশনে যাচ্ছে বা কেউ যাচ্ছে না। তাহলে সমালোচনা করার তো কোনো প্রশ্নই নেই। যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো লাগছে আমার, তাহলে আমি দেখলাম। যদি মনে হয় যে ভালো লাগছে না, দেখলাম না। কি হয়, অনেকে যারা টিকিট কেটে দেখতে আসে তারা আমাদের উইদাউট পারমিশন কিছু ভিডিওস ক্লিপ ক্যাপচার করে কেউ ছেড়ে দেয়, সেটাও হয়তো তাদেরই পাবলিসিটির জন্য ছাড়ে, এবং সেখান থেকেই ভিডিওগুলো ভাইরাল হয় এবং 10টা মানুষের কাছে পৌঁছায়। এবার সে হয়তো কিছু সময়ের জন্য এনজয় করে যে হ্যাঁ আমার ভিডিওটা মিলিয়ন্স লাইক আসছে, মিলিয়ন্স ভিউজ আসছে, আমিও কিছু অ্যাটেনশন পাচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু আর্টিস্টের ক্ষতি হচ্ছে। ঠিক। এবং সে দ্বিতীয়বার ওই রকম একটা বোল্ড আর্ট ফর্ম তৈরি করার আগে দুবার ভাবছে। অবশ্যই দেখা গেল তার মাথা থেকে একটা বিধ্বংসী কিছু বেরোতো, সবাই চমকে যেত, ক্রিয়েটিভিটি টপ লেভেলে চলে। দেখো আজ অব্দি যে কোনো নতুন বা যে কোনো নবজাগরণ হয়েছে, বাধা সৃষ্টি, সেটা নিয়েই কিন্তু বিদ্রোহ হয়েছে। আমি বলছি না এটাকে নবজাগরণ, কিন্তু বিদ্রোহ হয়েছে, বাধা এসছে, মানে তথাকথিত নিয়ম থেকে বেরোলেই প্রবলেম। কারণ না হলে রবীন্দ্রনাথও কিন্তু আমাদের তাসের দেশ উপহার দিত না। বিদ্যাসাগর নিয়ম ভাঙো গানটা কিন্তু পার্টিকুলার ওই কারণেই করা, যে আমাদের সমাজের শৃঙ্খলা ভেঙে বেরিয়ে নতুন কিছু আমাদের রিপ্রেজেন্ট করা। একদম। তো বিধবা বিবাহ যখন হয়েছিল, তার পক্ষের থেকে না পক্ষের একেবারে 10 ভাগের 1 ভাগ। এখন কি আর বিধবা বিবাহ হয়? সেটাই হয় না, না সতীদাহ প্রথা হয়। একদম। কিন্তু সেই সময় মানুষজন বাধা দিয়েছিল, পরে মানুষজন বুঝতে পারলো যে না ঠিক আছে, এটা নবজাগরণ। কিন্তু আমি তবুও বলবো, তথাপিও বলবো যে হয়তো অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ওই জায়গাটা, হয়তো অন স্টেজ ওইভাবে প্রেজেন্ট করাটা, হয়তো কিছু রুলস আছে যেটা হয়তো ওরমভাবে প্রেজেন্ট করাটা ঠিক হয়নি। পরবর্তীকালে আমরা যে কাজগুলো করব অবশ্যই সেই সবার সাজেশনগুলোই নেব, কারণ আমরা তো আর্টিস্ট, আমরা জলের মতন, আমাদের জলে যে ফুল ভাসাবে সেই ফুলই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যারা রেইনবো গ্রুপের সাথে যোগ দিতে চায় বা তোমাদের টিমের মধ্যে একটা অন্যতম সদস্য হতে চায়, তোমাদের সাথে থাকতে চায়, তারা কি করতে পারে? তাদের সাথে কি হচ্ছে? তারা আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমার ফেসবুক পেজ রেইনবো বলে রয়েছে, আমার নিজস্ব ফেসবুক পেজ রাত্রি দাস বলে রয়েছে, এবং আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে রেইনবো অফিসিয়াল, রাত্রি অফিসিয়াল। তো তারা ওখানে কানেক্ট করতে পারে, ইয়া ফির মেলও করতে পারে, ritikdas94@gmail.com আমার মেল আইডি। তো এখানেও যেরকমভাবে আমরা প্রোগ্রাম বা অ্যাডমিশনস নিই, তো সেরকমভাবেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা অবশ্যই সেখানে গাইড করে দেবো। একদম। লাস্ট আমার প্রশ্ন, ঋত্বিক দাসকে জনগণ কিভাবে দেখবে, আর ঋত্বিক দাস জনগণ বা সমাজের কাছ থেকে কি আশা করছে? বর্তমানে জনগণ এখন অনেক আশাহত হয়েছে, তো খারাপভাবেই দেখবে, খুব স্বাভাবিক। তবে জনগণের কাছে আমার এইটুকুনি প্রতিশ্রুতি আমি দেব যে আমার এখনও মনে হচ্ছে না আমি সত্যি খুব বড় কোনো অন্যায় করেছি। যেভাবে আমি আমার মাতৃশক্তি আরাধ্যা দেবী কালিকাকে দেখি, আমি সেইভাবেই প্রেজেন্ট করেছি। আর তবে অবশ্যই সকলের মতামত নিয়ে আমি পরবর্তীকালে যথেষ্ট সেটার উপর কি বলবো কন্ট্রোল আনার চেষ্টা করব, যেটাতে কেউ হার্ট না হয়, কারোর ইমোশনে আঘাত না লাগে, এবং বাকি জনগণ আমাকে ভালোবাসে, এটা নয় যে আমাকে ভালোবাসে না, কারণ যে ভালোবাসার জায়গায় থাকে সেই ট্রোলড হয়। একদম। তো মানে যে সমালোচিত হয় তার সমালোচিত হওয়ার যোগ্যতা থাকে বলেই হয়, বাড়ি বসে থাকা মানুষ তো হয় না। ঠিক ঠিক। তবে আমিও চেষ্টা করব যাতে জনগণকে এগেইন আর নিরাশ না হতে হয় আমাদের কাজ থেকে, কারণ কাজটা সবাই বলছে কাজটা ভালো, শিল্প কর্মটা ভালো, বাট ওইটা ইউজ না করলে হয়তো ভালো হতো। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে জিনিসটাকে রিয়েলিস্টিক করার জন্য, না হলে কি আছে, কত লোক তো করেছে 40 টাকার কাপ বাটি লাগিয়ে নেকেট সেজে দাঁড়িয়েছে, তাদের নিয়ে ট্রোল হয়নি। যখনই আমি 25-27 হাজার টাকার এই জিনিসটাকে ইউজ করলাম তখনই ট্রোল, কারণ এটা অনেকটা বেশি রিয়েলিস্টিক, দ্যাটস ওয়াই। তো যাই হোক, একদম হয়ে গেছে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে খুশি রাখা যাবে। কিন্তু আমি চাই শিল্পকলাটা এগিয়ে চলুক। সমালোচনা তো প্রচুর মানুষ করবে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার সমালোচনা হয়, এবং শিল্পীর সমালোচনা হবে, এটা স্বাভাবিক। শিল্প সমালোচনাতেই থাকে, একদম, তবেই সেটা শিল্প। একদম। এই ফর্মটা চলুক। শুধু আমি দর্শকদের একটা হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনারা কোনো শিল্পীকে নির্দিষ্ট নিয়মে বাঁধবেন না, তাকে স্বতন্ত্র কাজ করতে দিন, দেখুন সেই কাজটার কতটা আকারে কিভাবে বেরোয়। আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা খারাপ লাগছে, সেটা যদি খারাপ লাগে তার আগে নিজেকে দুবার ভাবা উচিত যে এই দৃষ্টিভঙ্গিটা আমি এই অ্যাঙ্গেলে দেখছি, খারাপ লাগছে, এর কোনো আলাদা পার্সপেক্টিভ আছে কি না, এটা একবার দ্বিতীয়বার ভাববেন। আমি অনেক কম বুঝি আপনাদের থেকে, তাও চেষ্টা করলাম একটা স্বতন্ত্র শিল্পীকে আপনাদের সামনে এনে
সবার মনে যে ভাবনাটা ছিল যে কেমন কি বৃত্তান্ত বা কি করে হলো, অ্যাকচুয়াল রাত্রি দাসকে, সে কি বায়োলজিক্যালি, সে কোন মতাদর্শে বিশ্বাসী, সেটা আমি করার চেষ্টা করলাম। এবং আমি তো আজকে অসাধারণ, মানে তোমার ইন্টারভিউ বা তোমার কথাবার্তা শুনে একেবারে আমি নিজেই মোহিত হয়ে গেছি। তুমি খুব মানে একজন নলেজেবল জ্ঞানী মানুষ, এবং নৃত্যকলা বলে না, তুমি যে কাজটা করো, যে আর্ট ফর্মটা করো, সেটার প্রতি তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক নলেজ আছে। মানে আমাদেরকে একটু পড়াশোনা করতে হয়। তুমি যে কাজটা করছো, যেটা যে আর্ট ফর্মটা করছো বা যে জিনিসটা করছো, অনেকে ভাবছে এটা করে ফেলেছে, একদম ব্যাপারটা তো হয় না। তুমি ব্যাপারটা অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছো, দর্শকরা জানি না কতটা বুঝেছেন আপনারা, আমি চেষ্টা করলাম। বাকি কারোর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কি মতামত, আপনি কি ভাবছেন এটা নিয়ে, আপনি মানুষদেরকে নিয়ে কী ভাবেন, নট মেল নট ফিমেল, শিল্পকলাটাকে নিয়ে কী ভাবেন, এটাকে আরও কীভাবে কী করা যায়, যেটা তুমিও বললে, সেটাকে আপনারা জানাবেন। দর্শকদের জন্য কি বলবে শেষ? দর্শকদের জন্য এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থ থাকলেই সুস্থ জিনিস আপনারা দেখতে পাবেন এবং সুস্থভাবে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আর আবারও বলছি, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আপনাদেরকে হার্ট করা বা কোনো সনাতনীদের হার্ট করা বা নিজেদেরকে ভাইরাল করার জন্য কন্টেন্ট বার করা। আমাদের উদ্দেশ্য এটাই ছিল, যেভাবে আমরা মাকে দেখি সেইভাবে পোট্রে করা। তো সেই ফ্লোতেই আমরা ভেসে গেছিলাম, তার জন্যই এত সমস্যা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমার চোখেই দেখবেন, এবং আমরাও আপনাদেরকে ভালো কিছু ভবিষ্যতে দেবো, এটাই আশা রাখি। আর এটুকুনি বলার, আর সবাই কারোর না কারোর সন্তান কাউকে এমনভাবে ডিপ্রেশনের দিকে ঠেলে দেবেন না বা কোনোভাবে মেন্টালি হ্যারাস্ট করবেন না, কারণ শিল্পী তো আফটারঅল আমরা, বা আপনারাও অনেকে আছেন যারা শিল্পী, তো তারা কি হয়, এই শিল্প চর্চাটা ছেড়ে অনেকে বেরিয়ে চলে যায় বা এই শিল্পী লাইনটাকে ত্যাগ করে দেয়। কেউ সুইসাইড করে নেয়, কেউ সরে যায় প্রপারলি এই লাইন থেকে, বা কেউ ভয়ে বা ঘৃণায় জিনিসটাকে চাপা দিয়ে দেয়। তো আমার মনে হয় সকলের বাঁচার অধিকার আছে, মুক্তভাবে বাঁচার অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। তা আপনার মতামত আপনি পোষণ করতেই পারেন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। ধন্যবাদ। একদম আমাদের কল্পকথার একটা চেষ্টা ছিল, জানি আমরা অন্য ধারার কাজ করি। অমিতের আড্ডা রয়েছে ফেসবুকে, 5 লাখের ওপরে দর্শক রয়েছে, ভালোবাসা দেয়, কিন্তু এটা একদম নতুন প্ল্যাটফর্ম, আমি একদম নতুনভাবে চালু করেছি এবং চেষ্টা করছি মানুষের কথা, মাটির কথাকে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাদের কাছে এক একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। ভিডিওটাকে চেষ্টা করবেন পজিটিভ ওয়েতে ছড়াতে, যদি মনে হয় তবেই শেয়ার করবেন, ছড়াবেন। যদি মনে না হয়, দরকার নেই। যদি আপনার মনে হচ্ছে যে না এটা দরকার নেই, এটা 5 জনের সামনে আসার প্রয়োজন নেই, তাহলে আপনি শেয়ার করবেন না। যদি মনে হয় অবশ্যই করবেন। সর্বোপরি বলতে পারি, নতুন কাজ, একদম নতুন প্রোডাকশান, আপনাদের রায় জানার চেষ্টা করব, কেমন কি লাগছে জানাবেন। এবং আমরা চেষ্টা করলাম একদম একটা সাবলীলভাবে একটা নর্মাল কনভারসেশন তুলে ধরতে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। শিল্পী রাত্রি দাস, আমি এটাই বলবো, নট মেল রাত্রি দাস, নট ফিমেল রাত্রি দাস। অবশ্যই, কারণ আর্টিস্টের কোনো জেন্ডার হয় না। এইভাবেই বেঁচে থাকুক এবং আরো এক্সেপশনাল কাজ করুক এবং সমাজের মধ্যে চর্চায় আসুক। আলোচনা হোক, সমালোচনা হোক, পরের কথা, চর্চায় আসুক, কারণ চর্চা তারই হয় যে কিছু করে। ধন্যবাদ আমাদের শোয়ে আসার জন্য। আশীর্বাদ করবেন যেন এই শোটা আমরাও দর্শকের সামনে আরো ভালোভাবে বড় করে তুলে ধরতে পারি। একদম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।